আজকের যে টপিকটা আছে জীব প্রযুক্তি, এটা হচ্ছে বোটানির একটা মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মোটামুটি বলতেছি কারণ এখান থেকে প্রশ্ন আসে, আমরা প্রশ্ন অ্যানালাইসিস করার সময় দেখব কেমন প্রশ্ন আসে। কিন্তু অন্যান্য চ্যাপ্টারগুলো যতটা ইম্পর্টেন্ট, এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। সমস্যাটা হচ্ছে এই চ্যাপ্টারটা তোমাদের একটু কম পড়া হয়, কম পড়ার কারণে এমসিকিউতে তোমরা একটু খারাপ করো, কারণ এখানে আসলে অনেক 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 এমসিকিউ। তুমি দেখবা এই অধ্যায়ের মধ্যে অনেকগুলা সাল দেওয়া, অনেকগুলা বিজ্ঞানীর নাম দেওয়া, অনেক তথ্য দেওয়া, ঠিক আছে, অনেক এনজাইমের নাম হাবি জাবি যত রাজ্যের জিনিস আছে এখানে দিয়ে রাখছে। সব কিন্তু তোমাদের লাগবে না, কিছু কিছু জিনিস তোমাদের লাগবে, কিছু কিছু জিনিস তোমরা এখন আপাতত স্কিপ করে যাবা। হ্যাঁ, জানার জন্য বেটার ছিল, বাট বিষয় হচ্ছে তোমাদের হাতে তো সময় নাই। যারা মনে করো এই অধ্যায়ে একটু উইক, তারা আমি যতটুকু পড়াবো ততটুকু পড়লেই হয়ে যাবে, এর বাইরে আর কিছু প্রয়োজন হবে না। ওকে, সো যাই হোক, আজকে আমরা জীব প্রযুক্তি নিয়ে পড়াশোনা করব। আমি একটু দেখাই। তাহলে জীব প্রযুক্তি যে টপিকটা আমাদের আছে, আহ, এইটা বোটানিতে কেন এত ইম্পর্টেন্ট, এর মেইন রিজনটা হচ্ছে এর এই ওয়ার্ডটা প্রযুক্তি। প্রযুক্তি হচ্ছে টেকনোলজি, তাই না? তাহলে আমাদের টেকনোলজি কিন্তু ফিজিক্স রিলেটেড, বাট আমরা বায়োলজির সাথে কিভাবে টেকনোলজির কম্বিনেশন করেছি এবং এই কম্বিনেশনের ফলে আমাদের কি কি উপকার হয়েছে সেটা এখানে আছে। সো এইটা তোমরা পরবর্তীতে যারা মনে করো মেডিকেলে যাবা, তো মেডিকেলে গেলে জেনেটিক্স একটা পার্ট আছে, জেনেটিক্স পার্টের জন্য কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? কিংবা দেখা যাচ্ছে মাইক্রোবায়োলজি যখন পড়তে যাবা তখনও এখানকার কিছু কিছু অটোক্লেভ এই ধরনের ধারণা লাগবে। এছাড়া যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা আলাদা সাবজেক্টই আছে, ঠিক আছে, তো সেখানে যারা পড়তে যাবে তাদের তো পুরোটাই হচ্ছে এই অধ্যায়, এই অধ্যায়ের থেকে আরো অনেক বেশি, হাজার গুণ বেশি অনেক কিছু, তাই না? যাই হোক, তো আমাদের এই যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশ কিছু এমসিকিউ চলে আসে। আচ্ছা, এখন আমরা হচ্ছে শুরু করব এই অধ্যায়টা। এখানে আমি ডোরেমনের ছবি দিছি, এর মেইন রিজনটা হচ্ছে ডোরেমন যেরকম একদম ভবিষ্যৎ থেকে অনেক টেকনোলজি নিয়ে আসতো না, ওর পকেট থেকে বের করতো, এই জীব প্রযুক্তি অনেকটা এরকম। কারণ মোটামুটি 30-40 বছর আগে কিংবা 20 বছর আগে মানুষ চিন্তা করতে পারতো না যে এই সব জিনিসও সম্ভব। এগুলো হচ্ছে আমাদের এই জীব প্রযুক্তি এই কয়েকদিনের মধ্যে করে দেখাইছে। তাহলে দেখো, আমরা পরে যাই। আজকে আমরা মোট হচ্ছে 4টা টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? এই 4টা টপিকের উপরেই হচ্ছে আমাদের প্রশ্ন আসে, তোমরা আশা করি দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, দেখো প্রথমে যেটা আছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। আমরা এই অধ্যায়ে বেশ কয়েকটা টপিক আছে, টপিকগুলোকে সিরিয়ালি সাজাইতে পারতাম, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা আগে পড়াচ্ছি। ওকে, তাহলে দেখো আমাদের এমনিতে কিন্তু টিস্যু কালচার যেটা আছে, এই টিস্যু কালচারটা সবার আগে, ঠিক আছে, তোমাদের বইয়ের সিকোয়েন্স অনুসারে, বাট এখান থেকে মাত্র 17টা কোশ্চেন আসে। 19টা কোশ্চেন আসে হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ থেকে, মানে 19টা কোশ্চেন এসেছে 2019 থেকে 2025 পর্যন্ত। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি মানে এইটারই একটা স্টেম বলতে গেলে, এইটার স্টেম বলা যায় না, এইটার স্টেম হচ্ছে এইটা। যাই হোক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে পরিচিতি, এটা তোমরা জানবা হচ্ছে 3 নম্বরে, সেখান থেকে 12টা কোশ্চেন আসে। আর জিনোম সিকোয়েন্সিং ও জিন ক্লোনিং এটা একটা লেস ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে মাত্র 4টা কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে কত হলো টোটাল, হচ্ছে আমাদের এখানে প্রায় 42টা কোশ্চেন। তাহলে এই অধ্যায় থেকে তোমাদের গত 6 বছরে 42টা কোশ্চেন এসছে, ঠিক আছে, বিভিন্ন বোর্ডে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মোটামুটি শুরু করে দিই। তোমাদের আমরা প্রথমে পড়াবো রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, কারণ এই টপিকটা ইম্পর্টেন্ট। তোমরা যেহেতু রিভাইজ ক্লাস করছো, তাহলে আমার মোটামুটি একটা ধারণা আছে যে তোমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি নিয়ে বেসিক যে ধারণাটা থাকা দরকার সেটা আছে। তবুও যদি না থাকে, আমি খুব সংক্ষেপে তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের টপিক হচ্ছে এইটা। তো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি জিনিসটা হচ্ছে রিকম্বিনেন্ট, কম্বিনেশন মানে কি? জোড়া লাগানো। রিকম্বিনেন্ট মানে পুনরায় জোড়া লাগানো হয়েছে এমন, তাই না? তাহলে এই ডিএনএ টেকনোলজি মানে ডিএনএ এর একটা অংশকে অন্য কিছুর ডিএনএ এর আরেকটা অংশ দিয়ে জোড়া লাগানো হয়েছে, মানে একদম বেসিক্যালি এরকম একটা কথা, তাই না? যে কোন একটা প্রাণীর একটা ডিএনএ আছে, আমি চাই না তার এই বৈশিষ্ট্যটা থাকুক, বা আমি চাই যে তার নতুন একটা বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটুক, তখন আমি কি করব? প্রাণীর জিনের একটা অংশ কেটে ফেলবো, কেটে ফেলে ওখানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটা জিন, সেটা অন্য জীব থেকে এনে আমি সেখানে ইনক্লুড করব। এই জিনিসটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে এটা তো একদম বেসিক ধারণা, বোঝা গেছে? তাহলে বোঝাই যায় যে আমি বাহির থেকে কেন ইম্পোর্ট করে আরেকটা জিন এনে এখানে লাগাই দিলাম। কারণ হচ্ছে আমি চাই নতুন কোনো বৈশিষ্ট্যের উদ্ভব ঘটুক আমার আগের জীবে। বোঝা গেছে? যেরকম আজকে যদি আমি চাই যে আমার গায়ে আলো জ্বলবে, তাহলে আমি জোনাকি পোকার থেকে মনে করো একটা জোনাকি পোকা যে লুসিফারেজ এনজাইম আছে, তো
তো ওই লুসিফারেজ এনজাইম তৈরি করে যে জিনটা, ওই জিনটা আমার জিনের সাথে আমি হচ্ছে রিকম্বাইন করে দিলাম, কোনোভাবে করলাম, মনে করো ফিকশন, ওকে, তাহলে আমি পরবর্তী দেখা যাচ্ছে জোনাকি পোকার মতো আমিও জ্বলা শুরু করলাম, তাই না? এই টেকনোলজিটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমরা প্রথমে পড়বো হচ্ছে এইটার প্রয়োগ, কারণ এর প্রয়োগ থেকে আমাদের মোটামুটি সব থেকে বেশি পরিমাণে সিকিউ আসে। দেখো আমাদের উদ্দীপকগুলো কেমন হইতে পারে, প্রথমে একটা ছবি দেওয়া আছে, একটা কনিক্যাল ফ্লাস্কের মতো স্ট্রাকচার, এর মধ্যে হচ্ছে তোমার এগুলো দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, ফ্লাস্কের মধ্যে যখন করা হবে এইটাকে আমরা বলি ইন ভিট্রো। দেখো কথাটা শোনো, ইন ভিট্রো মানে হচ্ছে কাঁচের জিনিসের মধ্যে করা হয়েছে বা যে কোনো ধরনের ল্যাবরেটরি যন্ত্রপাতির ভিতরে করা হয়েছে। তাহলে তোমার ইনভিট্রো প্রসেস যদি তুমি দেখো, তোমার মাথায় সবার আগে আসবে হচ্ছে টিস্যু কালচার, কারণ ইনভিট্রো প্রসেস আরও আছে, আমাদের পিসিআর পড়বো সামনে, জিন ক্লোনিং পড়বো, এগুলোর কিছু প্রসেস আছে ইনভিট্রো। তাহলে এই আমাদের কিন্তু টিস্যু কালচার থেকে বেশি প্রশ্ন আসে, জিন ক্লোনিং থেকে আসে না। তো যেহেতু এটা ফ্লাস্কের ভিতর করা হয়েছে, তোমার মাথায় আসবে টিস্যু কালচার। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে দেখো এখানে কিছু জেলি দেওয়া আছে, এরপরে হচ্ছে একটু গাছের অংশ দেওয়া আছে, তা গাছ দেখেই বুঝে যাবে এটা উদ্ভিদের টিস্যু কালচার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা এখনকার আলোচনার বিষয় না, এটা আমরা সেকেন্ড টপিকে আলোচনা করব। নেক্সট হচ্ছে এইখানে একটা গোল জিনিস দেওয়া আছে, তো গোল এরকম কিছু দেওয়া থাকলে যদি মাঝখানের একটা অংশ এরকম একটু আলাদা থাকে তাহলে বুঝবা যে প্লাজমিড বুঝাইছে। পুরো যে সাদা অংশটা এটা হচ্ছে মূল প্লাজমিড। আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির জন্য আমরা বাহির থেকে কি একটা হচ্ছে ডিএনএ খণ্ড নিয়ে আসছিলাম না, সেই ডিএনএ খণ্ডটা হচ্ছে এরকম ব্ল্যাক 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 করে দেখানো হয়েছে, বুঝে গেছে? তাহলে এইটা দিয়ে তুমি বুঝতে পারছো যে এখান থেকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রশ্ন আসতে পারে। ওকে, এইটাও সেম, এটা উদ্ভিদ টিস্যু কালচার, বোঝাই যাচ্ছে যে এই ইনভিট্রো প্রসেসে নতুন একটা উদ্ভিদ তৈরি করা হয়েছে। আর এখানে কি করা হয়েছে দেখো, এইখান থেকে প্লাজমিডটা আলাদা করা হয়েছে, যে কোনো একটা কোষ থেকে একটা ডিএনএ আলাদা করা হয়েছে, দেখো এটা কিন্তু ডিএনএ, তাহলে ডিএনএ আলাদা করা হয়েছে, এই প্লাজমিড আর ডিএনএ মিলে নতুন একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়েছে, তাই না? তাহলে এটা দেখেই তুমি বুঝতে পারতেছো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি সম্পর্কিত প্রশ্ন আসবে। এখান থেকে সাধারণত চিত্রই বেশি দেয়, বুঝে গেছে? কারণ এটা মুখে বোঝানো একটু ঝামেলা, চিত্র দিয়ে খুব সহজে বোঝানো যায়। সেম একটা ডিএনএ আছে, প্লাজমিড আছে, এই ডিএনএ আর প্লাজমিড দিয়ে আমি তৈরি করলাম রিকম্বিনেন্ট ডিএনএ। আবার এখানেও সেম, এখানে দেখো একটা ডিএনএ চিত্র দেওয়া আছে, ঠিক আছে, একটা ডিএনএ চিত্র দেওয়া আছে। তাহলে এই ডিএনএ চিত্রটা দেখে বুঝতেছো যে এখান থেকে তোমার এক অধ্যায়ের প্রশ্ন আসতে পারে, আবার 11 অধ্যায়ের প্রশ্নও কিন্তু আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এটা বুঝলাম। দেখো কিছু রিটেন আসতে পারে, যেরকম হচ্ছে আমেরিকার জিন বিজ্ঞানী গবেষণার মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে বিশেষ একটি জিন তুলা গাছে স্থানান্তর করেন যা কীট পতঙ্গ প্রতিরোধী। আবার তারা গবেষণাগারে উক্ত গাছের সংখ্যা বৃদ্ধি করে বাণিজ্যিকভাবে সরবরাহ করেছেন। দেখো দুইটা অংশ, প্রথমত হচ্ছে একটা জিন তুলা গাছে স্থানান্তর করছে, জিন স্থানান্তর করার মানেই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা নিয়ে আমরা করব। আর হচ্ছে গবেষণাগারের মধ্যে মানে ইনভিট্রো গাছের সংখ্যা বৃদ্ধি করছে, গাছের সংখ্যা বৃদ্ধি করছে, তাহলে এটা হচ্ছে টিস্যু কালচার। ক্লিয়ার? আবার দেখো উদ্দীপক 6, জহির সাহেব শিক্ষার্থীদের কাছে ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণকারী একটি হরমোনের কথা বললেন যা বিশেষ এক ধরনের প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়ে থাকে। ইমিউন সিস্টেম নিয়ন্ত্রণকারী হরমোনটার নাম হচ্ছে আমাদের ইন্টারফেরন, ঠিক আছে? এই ইন্টারফেরন সম্বন্ধে আমরা সামনে জানবো। তাহলে এই ইন্টারফেরনটা আসলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারতেছি কেমন ধরনের উদ্দীপক আসবে। নেক্সট আমরা চলে যাই হচ্ছে কেমন প্রশ্ন আসে এখান থেকে। দেখো এখানে প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক টাইপের প্রশ্ন, যেগুলো তুমি প্রেডিক্ট করতে পারবা। জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে মানব ইনসুলিন উৎপাদনের প্রক্রিয়া ব্যাখ্যা করো। দেখো তুমি যদি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মূল ধাপগুলো বুঝতে পারো, তাহলে তুমি ইনসুলিন এর যে উৎপাদন প্রক্রিয়া এটা শিখতেও তোমার কিন্তু খুব একটা বেশি কষ্ট হবে না, খুব ইজিলি শিখে ফেলতে পারবা। ক্লিয়ার? এরপরে হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে যেমন হচ্ছে ইনসুলিন ইন্টারফেরন তৈরিতে উদ্দীপকের প্রযুক্তির গুরুত্ব। একই যে কথা কৃষি ক্ষেত্রে যেরকম গোল্ডেন রাইস, বিটি, কটন, পোকামাকড় প্রতিরোধী জাত উদ্ভাবন, তাই না? তাহলে মানে আমরা প্রয়োগের যত কিছু আছে আমরা সব যদি পড়ে ফেলি এখান থেকে উত্তর দিতে আমাদের কোনো অসুবিধা হবে না। পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় জীব প্রযুক্তির ভূমিকা আলোচনা করো। তোমাদের বই যখন খুলবা তোমরা, আমি পড়াবো তো বইটা, তখন দেখবা যে বইয়ের মধ্যে বিশাল 3-4 পৃষ্ঠা করে হচ্ছে এটার খালি প্রয়োগই লেখা। তাহলে পুরোটা তো লেখা সম্ভব না, তোমাকে কখনো পুরো প্রয়োগ লিখতে বলবে না, তোমাকে একদম স্পেসিফাই করে দিবে যে ইনসুলিনের কথা বললো, এরপরে হচ্ছে তোমার কৃষি ক্ষেত্রে বললো, পরিবেশ রক্ষায় বললো, এরকম বলবে। যদি স্পেসিফাই না করে দেয় তাহলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো ছোট ছোট করে ব্যাখ্যা করে দিবা। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা দেখি তাহলে প্রশ্ন যেহেতু দেখছি আমরা আনসার গাইডলাইন্সটা একটু দেখি। দেখো
আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগটা কোথায় কোথায় একদম বই থেকে তুলে আনছি, কারণ বইয়েরটা ভালো মতো বুঝে লিখলেই হবে। এখানে একটা বিষয় আমি বলে রাখি, বইয়ে যা যা লেখা আছে তোমাদের এইটা কিন্তু খুবই ডিটেলসে লেখা আছে। ইন ডিটেলস এটা পরীক্ষার খাতায় লিখতেও পারবা না, ইভেন এত ডিটেলস তোমার এমসিকিউর জন্য প্রয়োজন না। যতটুকু লাগবে আমি ততটুকু তোমাদের দেখায় দেখায় পড়াচ্ছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে ওই সমাজবিজ্ঞান লেখা, যে এটা গুরুত্বপূর্ণ, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। ওকে, এখানে দেখো আমাদের কয়েকটা গুরুত্বের কথা বলছে। প্রথমত হচ্ছে উপকারী দ্রব্য উৎপাদন, মাথায় রাখবা আমি আরেকজনের কাছ থেকে জিন ধার করে কষ্ট করে এনে আমি আমার জীবের গায়ে লাগাইছি, তাই না? তার মানে আমি নিশ্চয়ই চাইছি বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটুক। তাহলে এই বৈশিষ্ট্যের পরিবর্তনটা কেন ঘটাইতে হবে? হইতে পারে এই জীবটা ভালো, বাট এই জীবটাকে, জীব মানে আমি উদ্ভিদ প্রাণী বোধ বুঝাচ্ছি, জীবটা ভালো বাট জীবটাকে আমি আরেকটু উন্নত করতে চাই, ইমপ্রুভ করতে চাই। হইতে পারে জীবটা মুমূর্ষু বা নাজুক, এখানে পোকামাকড় এসে খুব সহজ উদ্ভিদটা খেয়ে ফেলতে পারে। তাহলে আমি এমনভাবে জীবটাকে চেঞ্জ করব যাতে করে হচ্ছে সে অন্যান্য জিনিসের প্রতি সংবেদনশীল না হয়, তাই না? তার মানে এক হচ্ছে তাকে ইমপ্রুভ করা, দুই হচ্ছে তাকে ক্ষতি থেকে বাঁচানো। এই দুইটা কথা যদি মাথায় রাখো, দেখো বেশিরভাগ উদাহরণ এর মধ্যে চলে আসছে। দেখো প্রথমে উপকারী দ্রব্য উৎপাদন, অবশ্যই এখান থেকে দেখো তামাক গাছে হেপাটাইটিস বি ভ্যাকসিন উৎপাদন, ঠিক আছে? আমাদের তামাক গাছের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএটা যখন ইনক্লুড করে দেওয়া হবে তখন প্রচুর পরিমাণে হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি হয়। এইটা হচ্ছে একটা উদ্দেশ্য। এবার আসো পরিবেশীয় প্রতিকূলতা উত্তরণ, ওই যে আমার জীবটাকে ক্ষতির হাত থেকে বাঁচানো। তাহলে এখানে কেমন আছে, যেরকম লবণাক্ততা সহিষ্ণু পিনাট উদ্ভাবন, ঠিক আছে? এখানে একটা কথা বলে রাখি, এই টপিকগুলো বারবার 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 করে পড়তে হবে। নেমোনিক দিয়ে মনে রাখতে চাইলে থাকবে না মনে, ঠিক আছে? কারণ এখানে যদি নেমোনিক বানাইতে যাও পুরো 11 অধ্যায়ের জন্য তোমার মিনিমাম 100টা নেমোনিক বানানো লাগবে, মনে থাকবে না। বারবার পড়বা, তুমি জাস্ট হচ্ছে লিস্টটা মনের মধ্যে রাখবা, আর যে ওয়ার্ডগুলো পড়বা, যে এক্সাম্পলগুলো পড়বা, সেগুলোর একটা একটা করে ওয়ার্ড মনে রাখবা। যেরকম উপকারী দ্রব্য বললে তোমার মাথায় আসবে হেপাটাইটিস বি, পরিবেশ প্রতিকূলতা বললে মাথায় আসবে পিনাট, পরিবেশ থেকে পিনাট মনে রাখবা, ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো, এমনি বড় কোনো নেমোনিক দিবা না, পরিবেশ থেকে পিনাট, তাহলে পিনাটের সাথে লবণাক্ততা সহিষ্ণু এমনি মনে পড়ে যাবে যদি তুমি বারবার রিভাইজ দাও। এরপর আসো ক্ষতিকর পোকা প্রতিরোধী জাত, এইটা তোমার এমনি মনে থাকবে, এর সামনে এতবার বলবো, এই যে বিটি কটন, এই বিটি কটন এমনি মনে থাকবে। ইভেন আমাদের এই গত উদ্দীপকে একটা প্রশ্ন ছিল যে পোকা প্রতিরোধী তুলার জাত, এটাই বিটি কটন, ঠিক আছে? তাহলে ক্ষতিকর পোকামাকড় প্রতিরোধী। তারপর হচ্ছে আগাছানাশক প্রতিরোধী। দেখো একটা উপকারী দ্রব্য উৎপাদন আর পরেরগুলো সব কিন্তু তাকে ক্ষতি থেকে বাঁচাইতে, তাকে আমি পোকামাকড় থেকে বাঁচাচ্ছি, তাকে আমি পরিবেশ থেকে বাঁচাচ্ছি, তাকে আমি আগাছা থেকে বাঁচাচ্ছি, ঠিক আছে? তাহলে এই আগাছা থেকে বাঁচানোর জন্য হচ্ছে গ্লাইফোসেট প্রতিরোধী, তাহলে হচ্ছে গ্লাইফোসেট প্রতিরোধী সয়াবিন উদ্ভিদ উদ্ভাবন। তাহলে আগাছা মনে রাখবা গ্লাইফোসেট, ক্ষতিকর পোকামাকড়ের জন্য তো এমনি মনে থাকবে বিটি কটন, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে বিস্তারিত আমরা আসতেছি সামনে। দেখো কৃষি ক্ষেত্রে আমরা একটু একটু ইন ডিটেলসে আসি। দেখো এই যে আমাদের কটন বল ওয়ার্ম, এটা হচ্ছে আমেরিকার যে তুলা গাছগুলো আছে এইখানে হয়, আর এখানকার তুলা আক্রমণ করে তুলার ফলন হ্রাস করার জন্য এটা সব থেকে বেশি দায়ী। তাহলে এখানে আমাদের কি করা হইতো, ইনসেকটিসাইড ইউজ করা হইতো, অবশ্যই আমাদের এখানে পতঙ্গনাশক ইউজ করা হবে, কিন্তু এই পতঙ্গনাশকগুলো দেখা যাচ্ছে যে মানুষের জন্য ক্ষতিকর। তাহলে আমরা যদি এটার কোনো বেটার অল্টারনেটিভ বের করতে পারি তাহলে সেটা আমাদের জন্যই ভালো, তাই না? তাহলে আমরা কি করি তখন, এই দেখো ব্যাসিলাস থুরিনজিয়েনসিস, তোমাকে একটু আগে বলছিলাম বিটি কটন, এই বিটির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস। এমসিকিউর জন্য 7 স্টার টপিক, ঠিক আছে? তাহলে ব্যাসিলাস থুরিনজিয়েনসিস যে ব্যাকটেরিয়াটা আছে, ওই ব্যাকটেরিয়ার একটা জিন যোগ করে আমি ট্রান্সজেনিক তুলা গাছটা তৈরি করতেছি। রিজনটা বুঝো আগে। ব্যাসিলাস থুরিনজিয়েনসিস হচ্ছে টক্সিক জিনিস। কার জন্য টক্সিক? আমার জন্য টক্সিক না, টক্সিক হচ্ছে এটা পোকার জন্য। তাহলে মনে করো পোকা কিন্তু ব্যাসিলাস থুরিনজিয়েনসিস ব্যাকটেরিয়ার আশেপাশে যায় না, কারণ হচ্ছে ওটা তার জন্য টক্সিক। এখন আমি যদি ব্যাসিলাস থুরিনজিয়েনসিসের যে জিনটা টক্সিন তৈরি করতো, ওই জিনটাকে আমি যদি তুলা গাছের মধ্যে কোনোভাবে ঢুকাই দিতে পারি তাহলে কি হবে, ওই তুলা গাছটাও হচ্ছে টক্সিন প্রডিউস করলে ওই পোকাটা যখন সে তুলা গাছের তুলা খেতে আসবে তখন সে অটোমেটিক্যালি মারা যাবে, ঠিক আছে? মারা গেলে কিন্তু তাদের মধ্যে একটা প্রবণতা হয়, যে জিনিসটাকে ক্ষতি করে সেই জিনিসটা পুরো দলকে জানিয়ে দিবে যে এই জায়গাটা ভালো না, এই জিনিসটা ভালো না, তখন কিন্তু গাছগুলা বেঁচে যাবে, তাই না? ইভেন যদি এরকমও হয় যে পোকা অনেক খেতে আসতেছে, এটা কিন্তু একটা পরোক্ষ এফেক্ট আছে, এক তো গাছ বাঁচতেছে, দুই হচ্ছে পোকাগুলো মারা যাচ্ছে,
নট অনলি রিপেল হচ্ছে, মারা যাচ্ছে, তার মানে এই পোকার বংশ বিস্তারও রোধ হচ্ছে, তাই না? তাহলে সব দিক দিয়ে উপকার। এইটা তোমাদের এই যে কৃষিক্ষেত্রে যদি আসে, এই পুরো জিনিসটা তোমাকে বুঝায় লিখতে হবে। বিটি কটনের উদাহরণ দিতেই হবে, তুমি অন্য কিছু বলো আর না বলো, এটার উদাহরণ তোমাকে দিতেই হবে, ঠিক আছে? তুমি চাইলে ওই গ্লাইফোসেটের উদাহরণটা দিতে পারো, যে গ্লাইফোসেট প্রতিরোধী যে সয়াবিন গাছ আছে ওইটা। তো এখানে মেইন জিনিস হচ্ছে ওই গ্লাইফোসেট হচ্ছে একটা আগাছানাশক। সমস্যা হচ্ছে এটা আগাছারও ক্ষতি করে, সয়াবিনেরও ক্ষতি করে, ঠিক আছে? এখন সয়াবিনের মধ্যে এমন একটা জিন ইনক্লুড করা হইলো যেইটা দেওয়ার মাধ্যমে সয়াবিনটা কি হলো, ইমপ্রুভ হলে গ্লাইফোসেট ওর কোনো ক্ষতি করতে পারে না, তাহলে তখন শুধু আগাছাগুলো মরবে। তাহলে আমি খুব ইজিলি গ্লাইফোসেট নামক ওই আগাছানাশকটা দিতে পারছি। তাহলে এইগুলো ব্যাখ্যা করে দিলে কৃষিক্ষেত্রে তোমার ব্যাখ্যাটা কিন্তু মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? এছাড়া এই যে দেখো গ্লাইফোসেটের কথাটা আমি অলরেডি বলে ফেলছি, হ্যাঁ। এখানে কয়েকটা দেখবা খুবই আনইম্পর্টেন্ট কথাবার্তা বলা আছে, এই দেখো 40 ভাগ, 50 ভাগ, 45 ভাগ, এইগুলা কোনোদিন পরীক্ষায় আসে না, দাগানো আছে বাট এগুলা পরীক্ষায় আসার মতো টপিক না, অন্তত তোমার এখন পড়ে মনে রাখার কোনো যুক্তিই নাই। আচ্ছা, এইবার আসো হচ্ছে গ্লাইফোসেট দিয়ে যা যা লাগানোর কথা, মানে আসার কথা, এটা আমি হচ্ছে বলে ফেলছি। ওকে, এই গ্লাইফোসেট হচ্ছে আমরা কি বলি, আগাছানাশক বা হার্বিসাইড, এই কথা জানা লাগবে। পতঙ্গনাশককে আমরা ইনসেকটিসাইড বলি, আগাছানাশককে আমরা হার্বিসাইড বলি। এটা কেন জানতে হবে, কারণ হচ্ছে তোমাদের অনেক সময় প্রশ্নে আগাছানাশক না লিখে হার্বিসাইড লিখে, পতঙ্গনাশক না লিখে কি লেখে, ইনসেকটিসাইড লিখে, ঠিক আছে? লাস্টে যদি সাইড থাকে, সাইড CIDE, সাইড মানে হত্যা করা, সুইসাইড নিজেকে হত্যা করা, তাই না? তাহলে এটাও সেম। ওকে, এইবার আসা হচ্ছে গুণগত মান উন্নয়নে। এক তো আমি রক্ষা করলাম, ওকে, ভালো কাজ করছি। এইবার আসা হচ্ছে গুণগত মান উন্নয়নে। দেখো অস্ট্রেলিয়ায় যে ভেড়াগুলো আছে, এই ভেড়াগুলো খায় ক্লোভার ঘাস, ঠিক আছে? কারণ ক্লোভার ঘাসের ফলন ওখানে ভালো। তো ওই ক্লোভার ঘাসের ভিতরে আবার সালফার নাই। তো সালফার না থাকার কারণে কি, সালফার জনিত কিছু সিমটম দেখা যায় ভেড়ার মধ্যে। ভেড়ার পশমে যদি সালফার না থাকে তাহলে পশমের যে উৎপাদন এইটা ভালো হয় না, লোম উন্নত মানের হয় না, বুঝে গেছে? তো ওই লোমকে যদি আমার উন্নত মানের করতে হয় তাহলে কি করতে হবে, সালফারযুক্ত খাবার দিতে হবে। এখন বাইরে থেকে সালফার প্রোভাইড করা আমার জন্য কঠিন, আমি যদি এমন ক্লোভার গাছ তৈরি করি যার মধ্যে সালফার থাকবে, তাহলে অবশ্যই সেটা ভেড়ার জন্য ভালো, আমার জন্য ভালো। এইটাই করা হয় যে এই ঘাসের প্রোটিনে সালফারের অভাব আছে, পরবর্তীতে কি করছে, সূর্যমুখীর সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিনটা ওর মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, ঠিক আছে? সূর্যমুখী ওর একটা সালফার প্রডিউসিং কি আছে, বা সালফার অ্যামাইনো অ্যাসিড প্রডিউসিং জিন আছে, ওইটাকে ঢুকাই দেওয়া হয়েছে হচ্ছে তোমার ক্লোভার ঘাসের মধ্যে। তাহলে কি হলো, এটা ক্লোভার ঘাসে হচ্ছে সালফার প্রডিউস করতেছে, যেটা ভেড়া খাচ্ছে, ভেড়ার পশমের মান উন্নত হচ্ছে। এখানে একটা কথা পড়বা, এই যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফিশিয়াম, এটা এখন পড়বো না আমরা, এটা আমরা পড়বো যখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়বো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আর কিছু প্রয়োজন নাই, আসলে সুপার রাইসে। সুপার রাইসের মেইন কনসেপ্টটা বুঝতে হবে, প্রত্যেকটারই মেইন কনসেপ্ট বুঝে বুঝে যাওয়া, মেইন কনসেপ্টটা মনে রাখবা। দেখো আমাদের যে সাদা চালগুলো থাকে, ওই সাদা চালে না ভিটামিন এ থাকে না। তো ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, তোমরা জানো, জেরোফথ্যালমিয়া হয়, অনেক মারাত্মক রোগ হয়, চোখের রোগ এগুলো আর কি। তাহলে আমাদের এই ভিটামিন এ যুক্ত চাল প্রডিউসের জন্য কি করা হয়েছে, দেখো এখানে এই যে ড্যাফোডিল, কোথা থেকে কোথায় নিছে এটা মনে রাখতে হবে। ড্যাফোডিল একটা ফুল, অবশ্যই জানো। এই ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন মানে হচ্ছে ভিটামিন এ, তো ভিটামিন এ তৈরির 4টা জিন আর আয়রন তৈরির 3টা জিন হচ্ছে ধানের মধ্যে নিয়ে গেছে। তাহলে আবার বলি, ড্যাফোডিল থেকে ভিটামিন এ তৈরির 4টা জিন আর আয়রন তৈরির 3টা জিন তারা নিয়ে গেছে হচ্ছে ধানের মধ্যে। তারা ধানের মধ্যে নিয়ে গেলে ধান কি করতেছে, ভিটামিন এ প্রডিউস করতেছে, আয়রন প্রডিউস করতেছে। তাহলে আমাদের এই অঞ্চলে, এশিয়ার অঞ্চলে মূলত ভিটামিন এ ডেফিসিয়েন্সি বা ঘাটতি দেখা যায়, আয়রন ডেফিসিয়েন্সি বা ঘাটতি দেখা যায়। তাহলে এইটা কি একটা বড় একটা সমাধান হয়ে গেল, ঠিক আছে? তো এই কথাটাই হচ্ছে, এই ধরনের যে চালটা, এই চালটাকেই বলা হচ্ছে সুপার রাইস, বুঝে গেছে? তাহলে এটা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির একটা প্রয়োগ। ওকে, তাহলে সুপার রাইস বা গোল্ডেন রাইসের বিষয়টাও বোঝা গেছে। এরপরে আসা হচ্ছে রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে, হ্যাঁ, মানে যাদের রোগ হয় না, যেরকম টোবাকো মোজাইক ভাইরাস, পটেটো ভাইরাস, এগুলো দিয়ে কিন্তু অনেক রোগ হয়। টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে তামাকের রোগ হয়, পটেটো ভাইরাস দিয়ে হচ্ছে তোমার আলুর রোগ হয়, তাই না? তাহলে এখানে কি হয়, এর কোট প্রোটিন জিন আছে একটা, এই কোট প্রোটিন জিনটা যখন ট্রান্সফরমেশন করা হয় তখন ওই ভাইরাসটা আর গিয়ে ওই গাছকে আক্রমণ করতে পারে না। তাহলে আবার বলি, এই যে টিএমভি বা পটেটো ভাইরাস, এদের যে কোট প্রোটিন জিনটা আছে, এটা যখন ট্রান্সফরমেশন হয়ে যায় তখন হচ্ছে আর সেটা
ওই গাছে গিয়ে আক্রমণ করতে পারে না। সো এইভাবে রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবন করা হয়েছে। নেক্সট হচ্ছে আবার আসো নাইট্রোজেন সংবন্ধনে, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন সংবন্ধনে যে জিনটা লাগে, জিনটার নাম মনে রাখতে হবে নিফ জিন, ঠিক আছে? নিফ জিন। তো এই নিফ জিনের মাধ্যমে হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করা হয়। নাইট্রোজেন সংবন্ধন যদি কমে যায় মাটিতে, পরিবেশ দূষণ হয় কিন্তু, বোঝা গেছে? তো এই কারণে জাস্ট এখান থেকে এমসিকিউর জন্য নিফ জিনটা মনে রাখবা। কেন এমসিকিউর জন্য বলতেছি, সিকিউ আসলে এটা লেখার দরকার নাই। সিকিউ আসলে তুমি কৃষি ক্ষেত্রে আমরা বিটি কটন পড়ছি, আমরা সয়াবিন পড়ছি, আমরা গোল্ডেন রাইস পড়ছি, ঠিক আছে? এইগুলা লিখবা। এরপরে তুমি চাইলে রোগ প্রতিরোধক্ষম জাতের কথা লিখতে পারবা, কিন্তু বাকিগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। এগুলাই লিখলে দেখবো অনেক বড় হয়ে গেছে। আর কোনোটা ইম্পর্টেন্ট হলে আমি সামনে বলছি। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি জাস্ট ফর এমসিকিউ। যে জোনাকি পোকার দেহে একটু আগে আমি বলছি লুসিফারেজ নামক এনজাইমের প্রভাবে লুসিফেরিন হচ্ছে একটা পদার্থ গঠিত হয়। ওই লুসিফেরিন পদার্থটাই হচ্ছে জোনাকি পোকার আলোর জন্য দায়ী, ঠিক আছে? এখন কোনো কারণে আমি যদি এটা কোনো গাছের মধ্যে ঢুকাই দিই, তাহলে এই গাছটা আলো প্রডিউস করবে। সাধারণত তামাক গাছে এটা হচ্ছে দেওয়া হয়, সো তামাক গাছটা আলো প্রডিউস করে, আলো বিচ্ছুরণ করে, ঠিক আছে? এটা তো আসলে আমাদের কোনো উপকারে আসতেছে না, না, জাস্ট একটা শোভা বর্ধনের কাজে। সো এগুলা তোমার এক্সাম্পল হিসেবে কখনো লেখার চেষ্টা করবা না। ওকে, এবার আসলে হচ্ছে বীজহীন ফল সৃষ্টিতে, এটাও অতটা ইম্পর্টেন্ট না। ওই যে বীজহীন তরমুজ তৈরি করা হয় জাপানে, ওইটার কথা বলছি, জাপানে বীজহীন তরমুজ তৈরি করা হয়। ওকে, খরা প্রতিরোধী জাত, হ্যাঁ এইটা লিখতে পারো, তুমি এইটা লিখতে পারো। খরা লিখতে পারবা, তুমি লবণাক্ততা লিখতে পারবা, ট্রান্সজেনিক প্রাণী লিখতে পারবা, বা ট্রান্সজেনিক প্রাণীটাও না লেখা বেটার। তোমাকে যখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির উপকারিতা লিখতে বলবে, তুমি চেষ্টা করবা যে জিনিসগুলো আসলেই উপকারী ওগুলা লেখা, ঠিক আছে? এখানে যে জোনাকি পোকার লুসিফেরিন তামাকের মধ্যে দিছে, এটা লিখে কোনো লাভ নাই। ওকে, খরা প্রতিরোধী জাতের মধ্যে দেখো ব্যাসিলাস সাবটিলিস। আমরা ব্যাসিলাসের দুইটা প্রজাতির কথা বা দুইটা স্পেসিসের কথা পড়ছি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস আর ব্যাসিলাস সাবটিলিস। কোনটা কোথায় মনে রাখতে হবে? যখন আমি বলবো পোকামাকড় প্রতিরোধী থুরিনজিয়েন্সিস, থু দিয়ে পোকামাকড় সরাই দিব। খরা প্রতিরোধী তখন হবে হচ্ছে সাবটিলিস। ওকে, তাহলে হচ্ছে এই ব্যাসিলাস সাবটিলিস থেকে কোন জিন যাক দরকার নাই, ভুট্টাকে খরা প্রতিরোধী করা সম্ভব হয়েছে। কোথায় ইউজ করা হয়, কাকে ইউজ করা হয়? ওকে, এই যে জিন, এটা আমি কেন বললাম না, এরপরে সামনে দেখবা আরো অনেক জিন আছে, ঠিক আছে? এই জিন ভূত মুখস্থ করলে এখন ঝামেলা হবে। আসলে এরপর হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু জাত সৃষ্টি, জাস্ট মনে রাখবা লবণাক্ততা সহিষ্ণু জাত আমরা পড়েছি না একটা পিনাট, ওই পিনাট কোথা থেকে করা হয়? অ্যারাবিডোপসিস। এই অ্যারাবিডোপসিস হচ্ছে এক ধরনের আর্থ্রোপড প্রাণী, এখান থেকে হচ্ছে লবণাক্ততা সহিষ্ণু পিনাট উদ্ভাবন করা হয়, এখান থেকে জিন নিয়ে। ক্লিয়ার? এরপর আসা হচ্ছে ট্রান্সজেনিক প্রাণী। এটা সৃজনশীল লেখার দরকার নাই, জাস্ট এমসিকিউর জন্য একটু জেনে রাখো। দেখো, ট্রান্সজেনিক প্রাণী আলাদা করে তোমাদের হচ্ছে আসতে পারে। দেখো আমি বলি, যখন উদ্ভিদের কথা বলবে সেটা আলাদা কোশ্চেন, ট্রান্সজেনিক প্রাণীর কথা বললে আলাদা কোশ্চেন। কৃষিক্ষেত্রে যখন বলবেন তখন তুমি উদ্ভিদটা দেওয়ার চেষ্টা করবা, ট্রান্সজেনিক প্রাণীর মধ্যে যারা গৃহপালিত পশু অর্থাৎ কৃষিতে ভূমিকা রাখে তাদের কথা দেওয়ার চেষ্টা করবা। ক্লিয়ার? কিন্তু যদি শুধু উদ্ভিদের কথা বলে তাহলে এতক্ষণ যা বললাম ওগুলা লিখবা, আর প্রাণীর কথা বললে এখন যা বলবো সেগুলো লিখবা। দেখো, ট্রান্সজেনিক প্রাণী বা জিএম প্রাণী সৃষ্টি, জিএম মানে হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড, ঠিক আছে? যাকে আমি এই যে জিএন কি বলে ওকে, ডিএনএ দিয়ে গুতাগুতি করে একজনের ডিএনএ আরেক জায়গায় প্রতিস্থাপন করে আমি কি করছি, তাকে একটু রূপান্তর করছি, মডিফাই করছি, এটিকে বলে জেনেটিক্যালি মডিফাইড। ওকে, দেখো এখানে কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো আমরা পড়বো না, আমরা পড়বো হচ্ছে মূল জিনিস। দেখো এখানে বলছে ক্ষতিকর কীটপতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টি, এটা অলরেডি আমরা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের জন্য পড়ছিলাম, তাই না? কোনটা পড়ছিলাম? কটন। কটন ছাড়াও তোমার দেখবা হচ্ছে লার্ভা এই ভুট্টা গাছ, ভুট্টা গাছেও কিন্তু এইটার প্রয়োগ আছে। যেরকম ইউরোপিয়ান কর্ন বোরা, এইটা হচ্ছে এক প্রকার মথ, মথ হচ্ছে এক ধরনের আর্থ্রোপোডা, ঠিক আছে? তা এদের যে লার্ভা, এই লার্ভা হচ্ছে গাছের ক্ষতি করে। তো সেখানেও আমরা যদি ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের একটা জিন ইনক্লুড করে দিতে পারি, তাহলে কি হবে? এই তোমার মনে করো মথ যখন ভুট্টা খেতে আসবে, ভুট্টা খেলে ও কি ওই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের তৈরি টক্সিনটা খেয়ে ফেললো, এই টক্সিন খেয়েও কিন্তু মারা যাবে, ঠিক আছে? এই কথাটাই এখানে হচ্ছে লেখা হয়েছে, অনেক বড় করে লেখা হয়েছে, তুমি এটা হচ্ছে পড়বা। এটার উপকারিতা কি? এটার উপকারিতা জানা প্রয়োজন এই কারণে, যদি শুধু বিটি কটনের, যেরকম উদ্দীপক একটা ছিল বিটি কটন, বা যদি শুধু বিটি কটন বা বিটি ভুট্টাকে নিয়ে তোমাদের একটা সিকিউ আসে, তখন তুমি কি করবে?
তখন হচ্ছে এইটা কিভাবে করা হয় এটা তো লিখবা, এইটা পরিবেশে কি কি উপকার রাখতেছে এইটাও লিখতে হবে। যে আমাদের ইনসেকটিসাইড আমরা যদি পতঙ্গনাশক যেগুলো আছে এগুলো যদি ছড়াইতাম, এগুলো বৃষ্টির পানির সাথে সাথে গড়ায় গড়ায় পুকুরে যাইতো, খালে যাইতো, বিলে যাইতো, মাটি দূষণ হইতো, পানি দূষণ হইতো, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। বাট এখানে যেহেতু আমরা একটা জিন ব্যবহার করতেছি, এখান থেকে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নাই, প্লাস হচ্ছে এটা আমাদের জন্য কোনোভাবেই ক্ষতিকর না। ঠিক আছে, তো এইটা হচ্ছে উপকার, এটা পড়লে হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আসো হচ্ছে এখান থেকে এইটা টপিক শেষ। আসো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর আরেকটা উদাহরণ আছে, যেরকম ওই বিটি কি বললাম, কটন বললাম, তোমার হচ্ছে ভুট্টা বললাম, এখন বিটি বেগুন আসছে, বিটি বেগুন, বিটি ফুলকপি, সবার মেকানিজম শেষ সেম একদম। এই বেগুন ফুলকপি এগুলোতেও হচ্ছে পোকামাকড় আক্রমণ করে, দিয়ে দিব বিটি। ওকে, এখানে একটা একটু চেঞ্জ আছে, দেখো স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এখানে আর বিটি নাই, ঠিক আছে, বা সিট, SIT। এটা হচ্ছে ক্ষতিকর পোকামাকড় আমি নিয়ন্ত্রণ করবো। আমি মূল জিনিসটা বলতেছি, পড়ে নিও। মূল জিনিসটা হচ্ছে মনে করো মশা, প্রচুর পরিমাণে মশা বাড়তেছে। এখন কোনোভাবে আমি যদি জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে পুরুষ মশা যেগুলো আছে এই পুরুষ মশাগুলোকে স্টেরাইল করে দিই, স্টেরাইল মানে কি বন্ধা করে দাও, তো বন্ধা করে দিলে ওরা কি করবে, ওরা যখন নারী মশাদের সাথে মানে মহিলা মশাদের সাথে মিলিত হবে তখন কোনো বাচ্চা উৎপাদিত হবে না। ঠিক আছে, তাহলে কি একটা বংশ নষ্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে পুরুষ মশা কে বন্ধা করার মাধ্যমে পুরো মশার বংশ একদম নির্বংশ করে দেওয়ার প্রসেসটাই হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। শুধু মশার জন্য বললাম, যে কোনো ইনসেক্টে এটা প্রয়োগ করা যায়। এখান থেকে একটা জিনিস জানা লাগবে, এটার আবিষ্কারকের নাম। ঠিক আছে, সব আবিষ্কারক আবার ইম্পর্টেন্ট না, এইটারটা ইম্পর্টেন্ট। ক্রিপলিং নাম মনে রাখবা, ক্রিপলিং। আর হচ্ছে বুশল্যান্ড, ক্রিপলিং, বুশল্যান্ড। মশা থাকে কোথায়? ঝোপঝাড়ে, হ্যাঁ, একদম অন্ধকার ঝোপঝাড়ে, অন্ধকার বা একটু ভয়ঙ্কর বোঝাইতে আমরা বলি ক্রিপি, ক্রিপি বলি না, তাহলে হচ্ছে ক্রিপি। আর হচ্ছে বুশল্যান্ড, ক্রিপি বুশ, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়, তাহলে ক্রিপি বুশে যেহেতু মশা থাকে এটা দিয়ে মনে রাখবা স্টেরাইল ইনসেক্ট টেকনিক হচ্ছে ক্রিপলিং এবং বুশল্যান্ডের আবিষ্কৃত। ওকে, তাহলে এই মশাগুলোকে বন্ধ করা হয় কিভাবে? ওদেরকে তো ধরে ধরে ইনজেকশন দেওয়া হয় না, ওদেরকে রেডিয়েশনের মাধ্যমে, ঠিক আছে, তেজস্ক্রিয়তার মাধ্যমে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। এটা অবশ্যই মানুষের ক্ষতি করে না, এই ভাবেই তেজস্ক্রিয়তাটা প্রয়োগ করা হয়। শেষ। এটা আমাদের দেশে কিন্তু এখনো হচ্ছে না, ঠিক আছে, এই ব্রাজিল, জাপান ওসব দেশে হচ্ছে আর কি। যাই হোক, এবার আসলে জিন প্রকৌশলের মাধ্যমে মানুষের ইনসুলিন উৎপাদন, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এখানে আমি এখন পড়াবো না, এটা আমি পড়াবো হচ্ছে তোমাদের সামনের যে টপিকটা আছে, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এইটা পড়ানোর পরে আমি আবার এখানে চলে আসবো, ঠিক আছে। তাহলে আমি এটা হচ্ছে একদম স্কিপ করে গেলাম। আচ্ছা দেখো, আমাদের একটু আগে আমরা বললাম যে ইনসুলিন, এই দেখো আমাদের প্রাণী দেহে এই যে জেনেটিক মডিফাইড অর্গানিজম কি কি কাজ করতে পারে, বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি প্রাণীদেহে কি কি ভূমিকা রাখতে পারে, এইটা পড়তে গিয়ে আমরা ইনসুলিন কিভাবে তৈরি করা হয় সেটা পড়তাম। সেম ভাবে দেখো একই প্রসেসে ইন্টারফেরন তৈরি করা হয়, এরিথ্রোপোয়েটিন তৈরি করা হয়, ঠিক আছে। এগুলো সবই বিভিন্ন ধরনের হরমোন, বিভিন্ন ধরনের এনজাইম। এই হরমোন এনজাইম এগুলো কিন্তু আমাদের কাজে লাগে, ঠিক আছে, আমাদের শরীরের কাজে লাগে। আচ্ছা, এখন আমি ইনসুলিন কেন পড়াইলাম না, কারণ এখানে প্রসেস আছে, প্রসেস বোঝার জন্য তোমার সামনের টপিকটা বোঝা লাগবে। বাট এই যে ইরিথ্রোপোয়েটিন, তারপরে হচ্ছে ইন্টারফেরন, এগুলোতে কিন্তু কোনো প্রসেস নাই, জাস্ট কিছু তথ্য আছে যেটা তোমার সিকিউর জন্য লিখতে হবে, এবং কিছু MCQ টপিক আছে। দেখো ইন্টারফেরন জিনিসটা কি? ইন্টারফেরন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা ক্যান্সার কোষের বৃদ্ধি ও ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। তাহলে তোমার শরীরে কোনো ভাইরাস আক্রমণ করলে তোমার ওষুধ দিতে হবে না, তুমি ইন্টারফেরন দিতে পারবা। তোমার শরীরে ক্যান্সার হইলে সেখানেও ড্রাগ দেওয়া লাগে, কেমোথেরাপি বলি আমরা, ইন্টারফেরন দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই যে ইন্টারফেরন হচ্ছে ক্যান্সার কোষের বৃদ্ধি আর ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে তৈরিকৃত ইন্টারফেরন প্রয়োগ করে জটিল হেপাটাইটিস ডি, মোট 5 ধরনের হেপাটাইটিস আছে, ABCDE, তাহলে ডি যেটা, এইটাই ইন্টারফেরন কাজ করে, ঠিক আছে। এরপরে হচ্ছে কিছু হারপিস সংক্রমণ, প্যাপিলোমা। তাহলে আমরা 3টা জিনিস পড়লাম, পিএইচডি হচ্ছে কি, প্যাপিলোমা, হারপিস ভাইরাস, ডি মানে হেপাটাইটিস ডি, বুঝে গেছে। তাহলে এই জিনিসগুলা হচ্ছে ইন্টারফেরনের মাধ্যমে চিকিৎসা করা যায়, ঠিক আছে। তাহলে মনে রাখতে হবে যে ইন্টারের পর সে PhD করছে, এই জাস্ট এই কথাটা মনে রাখলে মনে থাকবে যে কি কি দিয়ে আমাদের মানে কোন কোন সংক্রমণ হচ্ছে ইন্টারফেরন দ্বারা ঠিক করা যায়। তাহলে এইটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ইউজ করা হচ্ছে। তোমাদের বই যখন পড়াবো দেখবো বই আরেকটু লেখা আছে, ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না। আসো এবার হচ্ছে TPA মানে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর।
দেখো এইটার মূল যে জিনিসটা, মানুষের শরীরে কোথাও যদি, এই যে আমরা পড়ছিলাম না, গতদিনই তো পড়ছিলাম, মায়োকার্ডিয়াল ইনফেকশন হয় কারণ এক জায়গায় রক্ত জমাট বেঁধে গেল, স্ট্রোকেও সেম কাজ হয়। তো এখানে কি হয়, আমাদের বাহির থেকে স্ট্রেপ্টোকাইনাস দেওয়া লাগে। স্ট্রেপ্টোকাইনাস হচ্ছে একটা ড্রাগ, স্ট্রেপ্টোকাইনাস আমি বলি, এটা হচ্ছে একটা ড্রাগ যেটা বাহির থেকে দেওয়া হয়। তো স্ট্রেপ্টোকাইনাসের দাম কিন্তু অনেক বেশি, এটা রক্ত জমাট বাঁধাতে আর কি হেল্প করতেছে, কিন্তু এটার দাম অনেক বেশি। সরি, রক্ত জমাট না, রক্ত জমাট গলাতে হেল্প করতেছে, দাম বেশি। প্লাস হচ্ছে এইটার প্রতি মানুষের কিছু সেন্সিটিভিটি আছে, হ্যাঁ, অনেকের এইটার প্রতি অ্যালার্জি হয়, হাইপার সেন্সিটিভিটি হয়, হ্যাঁ, অতি সংবেদনশীলতা, এইটা হচ্ছে মানুষ সহ্য করতে পারে না। তো আমাদের বডিরই কিছু যদি আমরা এখানে ইউজ করতে পারি তাহলে ভালো না? এইখানে এক ধরনের হচ্ছে আমাদের ড্রাগ আসছে, টেনিকটিপ্লেজ, অনেক ধরনের ড্রাগ আছে, যাই হোক, এগুলো হচ্ছে কি টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, মানে আমার শরীরের মধ্যে অলরেডি কিন্তু প্লাজমিনোজেন আছে যেগুলো ঘুমায় আছে। এই প্লাজমিনোজেনকে যখন আমি অ্যাক্টিভেট করে দিব তখন তৈরি হবে প্লাজমিন। এই প্লাজমিন হচ্ছে ওই জমাটগুলোকে গলাইতে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরও কিন্তু আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ব্যবহার করে তৈরি করা যায়, ঠিক আছে? জাস্ট মনে রাখো যে এই জিনিসটা কি কাজ করে। এরাইথ্রোপয়েটিন আমরা গতদিন পড়ছিলাম যে আমাদের কিডনি থেকে এরাইথ্রোপয়েটিন রিলিজ হয়, এরাইথ্রোপোয়েসিসে সাহায্য করে। এরাইথ্রোপোয়েসিস মানে রক্তকণিকা তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইপিও তৈরি করা সম্ভব। সেম জিন থেরাপি মানে আমাদের অনেক জেনেটিক রোগ হয় না, জেনেটিক রোগগুলো হয় আসলে জিনের ত্রুটির জন্য, আমাদের নিজেদের জিনের মধ্যে কোনো একটা সমস্যা আছে, এইটার জন্য হচ্ছে আমাদের কি করা লাগে, ত্রুটিগুলো সারানো লাগে। এই ত্রুটি সারানোর প্রসেসটাকে বলা হয় হচ্ছে জিন থেরাপি। বুঝা গেছে? ত্রুটি সারায় কিভাবে, এই ত্রুটিযুক্ত যে জিনটা আছে ওটাকে বাইর করে দিয়ে একটা কারেক্টেড জিন, ঠিকঠাক জিন প্রবেশ করে দেওয়া হয়, ঠিক আছে? এইটাই অতটা ইম্পর্টেন্ট না। গর্ভের শিশু পরীক্ষা, এখানে হচ্ছে গর্ভের শিশু ঠিক আছে কিনা, তার কোনো জেনেটিক রোগ আছে কিনা, কোনো ইনফেকশন আছে কিনা, এগুলো পরীক্ষা করা হয় হচ্ছে অ্যামনিওসিস নামক এক ধরনের জিন প্রযুক্তি দিয়ে, ঠিক আছে? তাহলে এইটাও করা যায়। নেক্সট হচ্ছে ভ্যাকসিন উৎপাদন, হ্যাঁ, অনেক, এই যে পিসিআর নামে একটা প্রসেস পড়বা, দেখবা সামনে পড়বো আমরা, পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা দিয়ে প্রচুর পরিমাণে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। নামগুলো একটু মনে রাখবা, পোলিও, যক্ষা, বসন্ত, এইগুলা, ঠিক আছে? তাহলে এইটা গেল। এইগুলো হচ্ছে আমার মনে করো এই যে যত রকমের আমাদের প্রাণী বা মানুষের জন্য উপকারী যে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে সেগুলো। তাহলে দেখো এগুলো মানুষ রিলেটেড, আগেরগুলো ছিল উদ্ভিদ রিলেটেড। মানুষ রিলেটেড যে 7টা পয়েন্ট আছে মনে রাখতে হবে, ঠিক আছে? তার মধ্যে আই দিয়ে আছে হচ্ছে 3টা, ইনসুলিন, ইন্টারফেরন, আর আই দিয়ে না, ই দিয়ে আছে ইরাইথ্রোপয়েটিন, মানে রস্যই দিয়ে মনে রাখবা, ইনসুলিন, ইন্টারফেরন, এরিথ্রোপয়েটিন হইলো। আরেকটা ওষুধ আছে দেখবা, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, ঠিক আছে? আর 3টে একটু মনে রাখবা, থেরাপি, শিশু, ভ্যাকসিন, মানে শিশুর থেরাপি, ভ্যাকসিন, এটা দিয়ে মনে রাখবা, ঠিক আছে? গর্ভের শিশু পরীক্ষা, জিন থেরাপি, আর হচ্ছে ভ্যাকসিন উৎপাদন, ঠিক আছে? তাহলে প্রশ্ন যদি এরকম আসে ইনসুলিন উৎপাদনে কিভাবে ব্যবহার করা হয়, এটা তো আমি পরে পড়াবো। যদি প্রশ্ন এরকম আসে যে মানুষের শরীরে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে এরকম কিছু রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ব্যাখ্যা দাও, তাহলে হচ্ছে এগুলা তুমি দিতে পারবা। ওকে, এবার আসো পরিবেশের উপর প্রভাব ফেলে এরকম কিছু। দেখো পরিবেশের উপর প্রভাব ফেলে কারা, এই দেখো কলকারখানা থেকে আমাদের অনেক বর্জ্য নির্গত হয় না, এই বর্জ্যগুলো তো প্রসেস করার প্রয়োজন, হ্যাঁ? তো এই বর্জ্যগুলো প্রসেসের কাজ কিন্তু আমরা করতে পারি খুব সহজেই এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। যেরকম দেখো এই যে সায়ানাইড, লেড, মার্কারি, কপার, এগুলো কিন্তু অনেক বিষাক্ত আর দূষিত পদার্থ, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, এই বর্জ্যে যখন বিভিন্ন অণুজীব জন্মায়, এই অণুজীবগুলো এদেরকে ভেঙে সরল উপাদানে পরিণত করে। মনে করো মার্কারির একটা জটিল যৌগ, খুবই বিষাক্ত, যখন এটা সরল যৌগে পরিণত হয়ে গেল তখন এটা একটু কম বিষাক্ত হয়ে গেল, তাহলে এইটা করতে পারে। তো এইটা হচ্ছে তোমার একটা প্রসেস। এরপরে দেখো অণুজীবের সহায়তায় দুধের কারখানা হতে নির্গত বর্জ্য থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা হয়, পরবর্তীতে ল্যাকটিক অ্যাসিড অনেক কাজে ইউজ করা হয়, ঠিক আছে? তারপরে কাগজ বা মন্ড থেকে নির্গত বর্জ্য পদার্থে টরুলা, TORULA, টরুলা নামের একটা ইস্ট জন্মায় যেখানে অনেক আমিষ থাকে, তার মানে এটা একটা আমিষের বা প্রোটিনের সোর্স হিসেবে কাজ করতে পারে। কাগজের মন্ড থেকে কি আসে, মানে কোন ইস্ট জন্মায়, টরুলা। কাগজকে আমরা ছিঁড়তে পারি, কাগজ, তার মানে আমরা কি বলি, পেপার ক্যান বি টর্ন, TORN, তাই না? এখান থেকে মনে রাখবা হচ্ছে টরুলা। এরপরে হচ্ছে স্যাকারোমাইসিস আর টরুলা, এরা বর্জ্য পদার্থের মধ্যে জন্মায়, এখান থেকে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ওই স্যাকারোমাইসিস হচ্ছে দেখবা ওই ইস্ট জাতীয় এক ধরনের, এগুলো বেকারিতে ইউজ করা হয়, ঠিক আছে? তো এগুলো বর্জ্য পদার্থে জন্মায়, এখান থেকে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? এবার সমুদ্রে নির্গত তেল পরিশোধন,
সমুদ্রে যেগুলা যায়, দেখো সমুদ্রের মধ্যে কিন্তু আমাদের খুব কম পরিমাণে হচ্ছে অক্সিজেন থাকে, তাই না? তার মানে এই কম পরিমাণ অক্সিজেনে যারা বেঁচে থাকতে পারবে, যেরকম হচ্ছে নোকার্ডিয়া, মাইকোব্যাকটেরিয়া, আবার সিউডোমোনাসের একটু বেশি অক্সিজেন লাগে। যাই হোক, তো আমাদের মনে রাখতে হবে MnO_P, হ্যাঁ, MnO বাদ দিয়ে P, মাইকোব্যাকটেরিয়াম, নোকার্ডিয়া, সিউডোমোনাস। এরা কি করে? এরা হচ্ছে হাইড্রোকার্বন অক্সিডাইজ করে। হাইড্রোকার্বন তো আমরা চিনি, জৈব যৌগ যেগুলো আসে ওগুলাকে জারণ করে, তাহলে অক্সিডাইজ করতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে এই সিউডোমোনাস ব্যাকটেরিয়া, এটা হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করতে পারে। এটা নতুন প্রকার একটা সিউডোমোনাস ব্যাকটেরিয়া তৈরি করা হয়েছে যেটা হাইড্রোকার্বনকে দ্রুত নষ্ট করতে পারে। এবার আসা হচ্ছে পয়ঃবর্জ্য বা সিওয়েজ আত্তীকরণ। আমাদের সাধারণত সিওয়েজ যেটা আছে, সিওয়েজ মানে কি? সিওয়েজ মানে হচ্ছে আমাদের যে মল আছে না, যেগুলো টয়লেটের মধ্যে দিয়ে যেগুলো যায়, ওইগুলা কালেকশনের প্রসিডিউর বা ওইগুলা বের করে দেওয়ার প্রসিডিউরকে বলা হয় সিওয়েজ, ঠিক আছে? তাহলে এই সিওয়েজের মধ্যে কি হয়? অনেক ছত্রাক শৈবাল জন্মায়, এরপরে হচ্ছে এইটাকে মানে আমাদের পরিবেশের জন্য গ্রহণযোগ্য করে তোলে, ঠিক আছে? যেরকম হচ্ছে দেখো, এই যে বায়বীয় ও অবায়বীয় ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এরা কি করে? এই পয়ঃবর্জ্যগুলোকে ভেঙে কার্বন ডাই অক্সাইড আর মিথেন তৈরি করে। সো এটা যদি পরিবেশে ফিরে যাইতে পারে, আমাদের পয়ঃবর্জ্য থেকে তো কার্বন ডাই অক্সাইড ভালো, তাই না? এইটাই। তারপরে মিথেন হচ্ছে আমরা জ্বালানি হিসেবে ইউজ করতে পারি, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে বায়ুমণ্ডলে ছাড়া পায়। তো এই পয়ঃবর্জ্যগুলো হচ্ছে ভাঙার জন্য আমার কি প্রয়োজন ছিল? ব্যাকটেরিয়া প্রয়োজন ছিল। তাহলে ব্যাকটেরিয়া যেগুলো ভাঙতেছে, এটা একটা জীব প্রযুক্তি অবশ্যই। দেখো, জীব প্রযুক্তি জিনিসটা কিন্তু আমরা অনেক কঠিন করে দেখার কোনো সুযোগ নাই। ছোটবেলায় যখন ওই দই, মনে করো দুধ পচায় দই বানানো হইতো, ওটাও কিন্তু একটা জীব প্রযুক্তি ছিল, তাই না? সো এই সব কিছুই জীব প্রযুক্তি, জীবকে ব্যবহার করে নতুন কিছু আবিষ্কার করা জীব প্রযুক্তি। তাহলে এখান থেকে তোমাকে যখন মনে রাখতে হবে, তুমি কয়েকটা কথা মনে রাখবা। একটা হচ্ছে, প্রথম কথা মনে রাখবা, কলকারখানার জন্য বিষাক্ত পদার্থ। এরপরে হচ্ছে এই কাগজ আর দুধ, দুইটা কথা মনে রাখবা। তিনটা কথা, বিষাক্ত পদার্থ, কাগজ, দুধ, এই তিনটা কথা মনে রাখলে হচ্ছে এখান থেকে যে যা আসা সম্ভব সেগুলো তুমি পেয়ে যাবা। সমুদ্রের জন্য হচ্ছে ব্যাকটেরিয়াগুলোর নাম জাস্ট মনে রাখবা, সিউডোমোনাস, মাইকোব্যাকটেরিয়াম, নোকার্ডিয়া। এরা কি করে? হাইড্রোকার্বনকে, এই যে সমুদ্রে যে তেল পড়ে যায় না অনেক সময়, যাই হোক, এই হাইড্রোকার্বনগুলোকে অক্সিডাইজ করতে পারে। আর পয়ঃবর্জ্য, এই পয়ঃবর্জ্য থেকে যে কার্বন ডাই অক্সাইড আর মিথেন তৈরি হয়, এগুলো আমরা কি কাজে ইউজ করি? জাস্ট এগুলো মনে রাখলে লিখে দিতে পারবো তোমরা, যে পরিবেশ রক্ষায় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ভূমিকা ব্যাখ্যা করো, তখন তুমি এগুলো লিখে দিতে পারবা। ক্লিয়ার? ওকে, নেক্সট টপিকে যাই, টিস্যু কালচার। হ্যাঁ, 3 নাম্বার টপিকে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ হচ্ছে, এরপরে হচ্ছে আমরা আবার এই ইনসুলিনে চলে আসবো। দেখো, টিস্যু কালচার জিনিসটা আমি কিন্তু আলোচনা করছি, একটা উদ্ভিদের যে কোনো অংশ থেকে, সেটা হইতে পারে তার মূল, হইতে পারে তার পাতা, যে কোনো অংশ থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি করার প্রসেসকে আমরা বলি টিস্যু কালচার। এটা শুধু উদ্ভিদের জন্যই হবে, প্রাণীর জন্য হবে না। মনে করো আমার কানটা কেউ কেটে নিয়ে গেছে, কেটে নিয়ে আমার মতো একটা মানুষ তৈরি করছে, সম্ভব না তো এটা, কিন্তু উদ্ভিদে এইটা সম্ভব, ঠিক আছে? তো এইটাই আমরা দেখবো। দেখো, টিস্যু কালচারের যে ছবিগুলো আসতে পারে, আমি বলছিলাম, টেস্ট টিউব দেখলে বা কনিক্যাল ফ্লাস্ক দেখলে আর গাছের ছবি দেখলে বুঝবা টিস্যু কালচার, আর কিছু হচ্ছে বোঝার কোনো সিস্টেম নাই। এই চিত্র এক্স, প্লাজমিড আছে, তার মানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এখানে টেস্ট টিউব আছে, মানে হচ্ছে তোমার টিস্যু কালচার। আসো উদ্দীপক 3, ডক্টর তৌফিক MON দু ধরনের জৈব প্রযুক্তি সম্বন্ধে আলোচনা করলেন। এম এর মাধ্যমে সুনির্দিষ্ট জিন এক জীবকোষ হতে অন্য জীবকোষে স্থানান্তর করা যায়, সো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এন এর মাধ্যমে স্বল্প সময়ে ব্যাপক সংখ্যক ও হুবহু মাতৃগুণ সম্পন্ন অণু চারা উৎপাদন করা যায়। চারা মানে গাছ রিলেটেড টিস্যু কালচার। উদ্দীপক 4 বলছে এক্সপ্লান্ট থেকে ক্যালাস থেকে অনুচারা মানে হচ্ছে এটা কি? টিস্যু কালচার। জিন থেকে আরডিএনএ, সেখান থেকে ট্রান্সজেনিক জীব, এই জিন ইউজ করা হয়েছে। সো এইটা কিন্তু আবার রিকম্বিনেন্ট ডিএনএ তে পড়বে। কেন? আরডিএনএ বলছে, জিন থেকে আরডিএনএ তৈরি করেছে, আরডিএনএ কে রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয়, ঠিক আছে? সো যেহেতু আমরা জিনটাকে চেঞ্জ করে তৈরি করছি, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আসো এরপরে উদ্দীপকে 5 আসো, বলছে গবেষক একটি উদ্ভিদের শীর্ষ মুকুল নিয়ে অনেকগুলো হুবহু ক্ষুদ্র ক্ষুদ্র চারা মানে টিস্যু কালচার। 6 আসো, বিশেষ পদে আলুর মুকুল থেকে অনেকগুলো চারা তৈরি করলেন। হ্যাঁ, চারা মানে টিস্যু কালচার। অন্যদিকে ডক্টর মিজান বিটা ক্যারোটিন এবং আয়রন উৎপন্নকারী জিন সমৃদ্ধ ভুট্টার জাত আবিষ্কার করলেন। এই দেখো, ওই যে বললাম না, ভিটামিন এ আর আয়রন তৈরি করা হয়েছে কোথা থেকে? তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। ড্যাফোডিল থেকে এগুলো নিয়ে ধানের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাই না? সো এইটা হচ্ছে এখানে যদি ভুট্টার কথা বলছে, একই কথা, ধান বা ভুট্টার মধ্যে দিয়ে দেওয়া হয়। তো এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। প্রশ্ন কেমন আসে?
উদ্দীপকের প্রক্রিয়াটি মানে টিস্যু কালচার, উদ্ভিদের চারা উৎপাদন প্রক্রিয়া ধাপগুলো বর্ণনা করো, মানে পুরো ধাপগুলো বর্ণনা করা। কৃষিক্ষেত্রে এটা গুরুত্ব বিশ্লেষণ করো, ওকে। রোগমুক্ত বা ভাইরাস মুক্ত চারা উৎপাদনে ভূমিকা ব্যাখ্যা করো, ওকে। তুমি যদি যখন এগুলো গুরুত্ব পড়তে পারবা, গুরুত্ব বুঝতে পারবা, এগুলো যখন গুরুত্ব বুঝতে পারবা তখন তুমি যে কোনো কিছু লিখতে পারবা। দেখো, বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংরক্ষণে গুরুত্ব লিখবো। উদ্দীপকের দুইটা প্রযুক্তি মানে টিস্যু কালচার আর রিকম্বিনেন্ট ডিএর মধ্যে তুলনামূলক আলোচনা করো, মানে পার্থক্য করো। ক্লিয়ার? তাহলে এই কয়টা কোশ্চেন তোমার কাছে আসতে পারে। দেখো কি করবা। টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ। টিস্যু কালচার পদ্ধতিটাকে তুমি সুন্দর একটা গল্পের মতো সাজাই ফেলবা, ঠিক আছে? গল্পে সাজানোর জন্য আগে আমরা হচ্ছে পয়েন্টগুলো পড়বো, এরপর ভিতরে পড়বো। ভিতরে সব পড়ার দরকার নেই, কিছু কিছু জিনিস পড়লে হয়ে যাবে। দেখো, 1 নাম্বার, মাতৃ উদ্ভিদ বা এক্সপ্লান্ট নির্বাচন। এক্সপ্লান্ট জিনিসটা হচ্ছে, মনে করো আমি একটা গাছ থেকে আরেকটা গাছ বানাবো, তাহলে ওই গাছটা আমার একটা পাতা নিতে হবে না, ওই গাছটার একটা আমার শীর্ষ মুকুল নিতে হবে, মূল নিতে হবে, এই জিনিসগুলোই হচ্ছে আমার এক্সপ্লান্ট। নিলাম। কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। এবার ওই পাতাকে তো আমি কোথাও ফেলে রাখবো না, ফেলে রাখলে তো আর গাছ হবে না, এটাকে আমার প্রপার চর্চা করতে হবে, তাই না? মানে প্রপার একটা পরিবেশ দিতে হবে। তো এইটাকে আমরা হচ্ছে বলি আবাদ মাধ্যম বা কালচার মিডিয়া তৈরি। নেক্সট হচ্ছে জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। মনে করো কালচার মিডিয়ামের মধ্যে আগে থেকে ফাঙ্গাস বসে আছে, ব্যাকটেরিয়া বসে আছে, ওরা তো গাছ মেরে ফেলবে, সো এই কারণে এটাকে আগে জীবাণুমুক্তকরণ করে নিতে হবে। এরপরে হচ্ছে আমরা ওই মিডিয়ামে জীবাণুমুক্ত করার পর ওই মিডিয়ামে টিস্যুটা বসাবো, স্থাপন করব। নেক্সট হচ্ছে ওই টিস্যুটা থেকে কি হবে, ওর চারপাশ থেকে বিভিন্ন কোষ গ্রো করবে, কোষ গ্রো করে একটা অবয়ব তৈরি হবে, মানে ওটা দেখতে কখনো গাছের মতো হবে না, একটা দলার মতো হবে। মনে করো একটা মাটির দলা যেরকম, ওরকম একটা গাছের দলা বা কোষের দলা মনে হবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্যালাস। ক্যালাস সৃষ্টি হবে। ক্লিয়ার? হইলো ক্যালাস সৃষ্টি। এখন ওই ক্যালাসের কি হবে, একটা মূল থাকবে। ওই মূলটা ক্যালাসটা হচ্ছে আমরা কি করব, উৎপাদক মাধ্যমে স্থানান্তর করব। ক্যালাসের কিন্তু মূল থাকবে না, এটা মাথায় রাখতে হবে। কাণ্ড, পাতা, মূল এগুলা ক্যালাসে থাকবে না। আমরা কি করব, মূল যে উৎপাদক মাধ্যম, মানে আমরা এতক্ষণ কিন্তু আবাদ মাধ্যমে ক্যালাস চাষ করছি, কিন্তু যেখানে আমি গাছটা চাষ করব সেখানে আমি এবার ক্যালাসটাকে নিয়ে যাব। নিলাম। ওইখানে নেওয়ার পরে ওইটার প্রথমে মূল তৈরি হবে। মূল তৈরি হওয়ার পর আস্তে আস্তে কাণ্ড, পাতা তৈরি হয়ে ওই ক্যালাসটা দেখতে একটা গাছের মতো হয়ে যাবে, মানে চারা উৎপাদন হবে। এরপরে ওই চারাটা আমি উৎপাদক মাধ্যমে রাখবো না, ওইটাকে আমি টবে নিয়ে যাব। এরপরে ওইটাকে টব থেকে আমি মাঠে নিয়ে যাব। এই তো, এই কয়টা ধাপই, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমি একটা এক্সপ্লান্ট নিলাম, এরপরে আমি একটা আবাদ মাধ্যম তৈরি করলাম, কালচার মিডিয়া। তৈরি করার পর কালচার মিডিয়াটাকে আমি নির্বীজ করলাম, নির্বীজ করে ওইখানে আমি সেই এক্সপ্লান্টটা স্থাপন করলাম। স্থাপন করার পর ক্যালাস তৈরি হলো। ক্যালাসটা আমি ওই জায়গা থেকে তুলে নিয়ে উৎপাদক মাধ্যমে নিয়ে গেলাম, ঠিক আছে? উৎপাদক মাধ্যমে চারা তৈরি হলো, চারাটাকে আমি ওখান থেকে তুলে নিয়ে টবে নিয়ে গেলাম। এরপরে ওখানে যখন চারাটা একটু বড় হইলো, টব থেকে নিয়ে আমি মাঠে নিয়ে গেলাম। এই কয়টা স্টেপ, 8টা স্টেপ জাস্ট। তাহলে গল্পের মতো করে মনে রাখলে কিন্তু ইজি। এখন দেখো, মাতৃ উদ্ভিদ যে আমি এক্সপ্লান্ট যে নিব, আমি কাকে কাকে নিব। দেখো, এক্সপ্লান্ট কাকে বলো তো বুঝছো, যে অংশটাকে নিব এটাই এক্সপ্লান্ট। এখন আমরা সাধারণত যে অংশগুলো একটু বেশি বাড়ে, বর্ধনশীল অংশ, ওগুলোকে নিই, যেরকম শীর্ষ মুকুল, পার্শ্ব মুকুল, তারপরে হচ্ছে এগুলাই শীর্ষ মুকুল আর পার্শ্ব মুকুল বেশি ব্যবহৃত। এখন তুমি যদি পাতা নাও, হবে হবে না? হবে, অবশ্যই হবে। পর্ব, পাতার শীর্ষ এগুলো ইউজ করা হয়। বুঝে গেছে? এই যাকে আমি এক্সপ্লান্ট নিব তার কিন্তু আগে থেকেই হচ্ছে নীরব হইতে হবে, আর তার বৈশিষ্ট্য ভালো থাকতে হবে, কারণ হুবহু বৈশিষ্ট্যটা পাবে হচ্ছে অপত্য উদ্ভিদটা। সো এই কারণে হচ্ছে আমাদের তোমার হচ্ছে যে মাতৃ টিস্যু ওইটার নীরব হইতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম তৈরি। তাহলে এমন একটা জায়গা তৈরি করতে হবে যেখানে ও বাড়তে পারে, পুষ্টি থাকবে সেখানে, অবশ্যই এই পুষ্টি গ্রহণ করে সে হচ্ছে বাড়বে। ক্লিয়ার? তাহলে দেখো, যেরকম হচ্ছে এখানে কি কি উপাদান লাগে জাস্ট এটা পড়লে হবে। ভিটামিন লাগে, সুক্রোজ লাগে, ফাইটো হরমোন লাগে, ঠিক আছে? তাহলে হচ্ছে ভিটামিন, সুক্রোজ আর হচ্ছে ফাইটো হরমোন লাগে, ঠিক আছে? এই মিডিয়ামটাকে আমরা বলি হচ্ছে বেজাল মিডিয়াম। এই বেজাল মিডিয়ামের পিএইচ হচ্ছে 5.5 থেকে 5.8। এই কথাগুলো হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, খাতায় লিখতে হবে, ঠিক আছে? 55 থেকে 58 এভাবে মাথায় গেঁথে নিবা, 5.5 থেকে 5.8 করবো। এবার হচ্ছে আমি জীবাণুমুক্ত বা নির্বীজকরণ। এই জীবাণুমুক্তকরণ করা হয় যে যন্ত্রে, যন্ত্রটার নাম হচ্ছে অটোক্লেভ যন্ত্র, ঠিক আছে? এই অটোক্লেভ যন্ত্রে 3টা জিনিস মনে রাখা লাগবে: টেম্পারেচার, প্রেশার, টাইম। তাহলে টেম্পারেচার হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস, প্রেশার হচ্ছে 15 পাউন্ড, সময় হচ্ছে 20 মিনিট। হ্যাঁ, 121, 15, 20, নিজের নাম ভুলে গেলেও এই 3টা সংখ্যা ভোলা যাবে না।
এটা সব সময় এমসিকিউতে আসে, ঠিক আছে? সো এটা খুবই ইম্পর্টেন্ট। 121, 15, 20। এবার মিডিয়া আমি এটাকে রাখলাম, ভিতরে পড়ে নিবা, এটা ইম্পর্টেন্ট কিছু না। ক্যালাস যে আমি সৃষ্টি করব, ওই ক্যালাস সৃষ্টির জন্য তো আমার একটা অনুকূল পরিবেশ লাগবে। সেই অনুকূল পরিবেশটা হচ্ছে এইটা, মনে রাখবা 17, 20, 70, 75। 17, 20, 70, 75 কেমন? 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 70 থেকে 75% আর্দ্রতা, ঠিক আছে? এইবার আমি যে আলোটা ইউজ করবো, এই আলোটাও কিন্তু আমার মেনটেন করতে হবে 3 থেকে 5। তাহলে 17, 20, 70, 75। এইবার হচ্ছে 3 থেকে 5,000, মানে 3,000 থেকে 5,000 লাক্স আমি হচ্ছে বৈদ্যুতিক আলো ইউজ করবো। এখানে 8 আছে, 1 থেকে 3,000 দরকার নেই, একটা মনে রাখবো, 3 থেকে 5,000 লাক্স। ওকে, করলাম। এরপরে হচ্ছে একটা অবয়বহীন অবিন্যস্ত টিস্যু তৈরি হলো, যেটাকে আমি বললাম ক্যালাস। এরপরে ক্যালাসটাকে মূল উৎপাদক মাধ্যমে নিয়ে গেলাম, টবে নিলাম, প্রাকৃতিক পরিবেশে নিলাম, শেষ। এর ভিতরে কথাবার্তা তোমরা বুঝতে পারবা যে কেন টবে নিচ্ছি, উন্নত পরিচর্যার জন্য। কেন মাঠে নিচ্ছি? কারণ এখন সে পরিবেশে অভিযোজিত হতে সক্ষম। এই জাস্ট এই কথাগুলো উল্লেখ করলে কিন্তু তোমার টিস্যু কালচারের ধাপ শেষ। ওকে, তাহলে এই যে টিস্যু কালচার করলাম, এত কষ্ট করলাম, কেন করলাম? তার কিন্তু আমাদের কিছু উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যগুলো থেকে দেখো বেশি প্রশ্ন আসছে, ঠিক আছে? টিস্যু কালচারের স্টেপ আসছে কিছু, আর এটার গুরুত্ব আসছে বেশি। গুরুত্বগুলো ভালো মতো পড়তে হবে। দেখো, হুবহু মাতৃগুণ সম্পন্ন চারা উৎপাদন বা মাইক্রো প্রোপাগেশন। মনে করো কোনো একটা গাছের আমি দেখলাম তার বৈশিষ্ট্যগুলো ভালো, আমি চাইলাম ওই বৈশিষ্ট্য সম্পন্ন আরও গাছ তৈরি হোক। এখন যখন মনে করো দুইটা গাছের মধ্যে পরাগায়ন হবে, তখন কিন্তু কি হবে, দুইটা গাছের বৈশিষ্ট্য একে অপরের সাথে ওভারল্যাপ করে যাবে, তখন কিছু দূষণ হবে বৈশিষ্ট্যে। সো আমি একদম হুবহু মাতৃগুণ পাবো না। বাট টিস্যু কালচার যদি করি, তাহলে কিন্তু একদম মায়ের টিস্যুটাই নিয়ে আসছি না, তাহলে হুবহু মাতৃগুণ সম্পন্ন আমরা নতুন গাছগুলা পাবো, ঠিক আছে? ইভেন যাদের বীজ হয় না, যেরকম দেখো থুজা নামের একটা গাছ আছে, এটা একটা আয়ুর্বেদিক গাছ, সাগর কলা, ঠিক আছে? এদের বীজ হয় না সচরাচর, সো এদের তো বীজ থেকে গাছ হওয়ার সম্ভাবনা নাই। তখন এদের হচ্ছে আমাদের কি করা যায়, যদি আমরা মনে করো চারা উৎপাদন করতে চাই, টিস্যু কালচার করতে পারি। টিস্যু কালচার করার এই প্রসেসটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। ছোট ছোট অংশ নিয়ে অনেকগুলা গাছ তৈরি করা, এটাকে বলে মাইক্রো প্রোপাগেশন, ঠিক আছে? আচ্ছা, এখানে বেশি কিছু লেখা নেই, জাস্ট এই সংজ্ঞাটা বলবো, অতি ক্ষুদ্র টিস্যু থেকে বহু চারা উৎপাদনের প্রক্রিয়াকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। এরপরে আসা হচ্ছে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি। তাহলে রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি হচ্ছে আলু, আখ, এগুলো আমরা তৈরি করতে পারি। মনে করো কোনো একটা জায়গায় রোগের প্রকোপ হয়েছে, আমরা একটা নিরোগ উদ্ভিদ নিব, ওর টিস্যু কালচার করবো, তাহলে রোগমুক্ত উদ্ভিদ হয়ে গেল। ওকে, চারা উৎপাদন করব আমরা। চারা উৎপাদন হচ্ছে, মনে করো অনেকের বীজ উৎপাদন সম্ভব নয়, যে বললাম একটু আগে, একই কথা আবার বলছে, বিলুপ্ত প্রায় একটা উদ্ভিদ মরে যাচ্ছে প্রায়, ঠিক আছে? এখন তাকে তো তুমি আর প্রজননে বাধ্য করতে পারবে না, তখন কি করতে হয়, টিস্যু কালচার করতে হয়। তাহলে একটা উদ্ভিদ থেকে অনেক অনেক হাজার হাজার উদ্ভিদ পাওয়া যায়, তাহলে এদের বিলুপ্তিটা রোধ করা যায়। এবার আসো ভ্রূণ কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের কৃত্রিম প্রজনন, ঠিক আছে? তাহলে এই ভ্রূণ কালচার জিনিসটা হচ্ছে কি, আন্তঃপ্রজাতি যখন সংকরায়ন হয়, মনে করো সাগর কলা আর সবরি কলার মধ্যে মনে করো সংকরায়ন হয়েছে, সংকরায়ন হলে কি হবে, ওদের যে ভ্রূণ, এটা খুব নাজুক হয়, কারণ দুই জায়গা থেকে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু পাইছে, তাই না? পরাগরেণু আর ডিম্বাণু দুই জায়গা থেকে পাইছে, তো এই কারণে ভ্রূণটা নাজুক হয়। এখন ওই ভ্রূণটা পরিবেশে আসার সাথে সাথে মারা যাওয়ার একটা চান্স থাকে। তো ভ্রূণ পরিবেশে আসার আগে আমি যদি ওই ভ্রূণটাকে কালচার করে অনেক অনেক ভ্রূণ তৈরি করি, তাহলে কি হবে, আমরা অনেকগুলো ভ্রূণ পাবো। অনেক ভ্রূণ মানে কিছু মারা যাক, কিছু বেঁচে থাকুক, আমি তো গাছ অনেক পাবো, তাই না? এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ভ্রূণ কালচার প্রযুক্তি। ক্লিয়ার? এরপর আসো সংকর উদ্ভিদ উৎপাদনের ক্ষেত্রে প্রোটোপ্লাস্ট মিলন। নর্মালি তো একটা কোষের কি হয়, যখন মিলন ঘটে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুইটাই মিলন ঘটে, বাট শুধু নিউক্লিয়াসের মিলন বাদে যদি শুধু প্রোটোপ্লাজমের মিলন হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রোটোপ্লাস্ট মিলন বা সাইটোপ্লাজমের মিলন। এই ধরনের গাছকে আমরা হাইব্রিড না বলে বলি সাইব্রিড। দেখো, সাইব্রিড বলি, ঠিক আছে? তাহলে এই ফিউশন প্রোটোপ্লাস্ট মিলন জিনিসটা বোঝা গেছে, সাইটোপ্লাজমে মিলন হইতেছে। তাহলে এখানের একটা গুরুত্বপূর্ণ উদ্ভিদ আছে, আলু আর টমেটো, এই দুইটাকে একসাথে মিলায় তৈরি করা হয়েছে হচ্ছে পোমেটো। পোমেটো বুঝে গেছে? এটা কি হয়, গাছের উপরে টমেটো হয় আর মাটির নিচে আলু হয়, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে পোমেটো। তাহলে পোমেটোটা কিসের উদাহরণ, সাইব্রিডের উদাহরণ, বা এটা হচ্ছে ফিউশন বা প্রোটোপ্লাস্ট মিলনের উদাহরণ, ঠিক আছে? এটা এমসিকিউতে আসে, ইভেন সিকিউতে লিখলে এগুলো কিন্তু লিখতে হবে তোমাদের। মেরিস্টেম কালচার। মেরিস্টেম কালচার হচ্ছে উদ্ভিদের যে শীর্ষমুকুল আছে না, একদম শীর্ষের দিকে, এই শীর্ষমুকুলের অগ্রভাগের টিস্যুকে বলে মেরিস্টেম। সুবিধা হচ্ছে শীর্ষমুকুলের এই যে টিস্যু আছে না, এটা খুব দ্রুত বাড়ে, এত দ্রুত বাড়ে যে মনে করো নিচ থেকে একটা ভাইরাস আসতেছে, ভাইরাস যত বেগে উপরে ওঠে ও তার চেয়ে বেশি বাড়ে। তার মানে কি, এই মেরিস্টেম কিন্তু সাধারণত রোগমুক্ত হয়ে থাকে।
এখানে কোনো রোগ ধরতে পারে না। ক্লিয়ার? তাহলে আমরা যদি মেরিস্টেম কালচার করি, মেরিস্টেম থেকে নতুন গাছ তৈরি করি, তার মানে ওই গাছগুলো নিশ্চয়ই নীরোগ হবে। এইটাই করা হয় মেরিস্টেম কালচারে। হ্যাঁ, অল্প সময় অধিক চারা উৎপাদন, অবশ্যই হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনে। এটা কি তোমার মনে করো কোনো একটা গাছের পরাগরেণু থেকে আমি কালচার করলাম, পরাগরেণুতে তো আমাদের হ্যাপ্লয়েড এন থাকে, তাই না? এন সংখ্যক ক্রোমোসোম থাকে। মনে করো কোনো একটা গাছের ক্রোমোসোম সংখ্যা 84, তো এইটার যখন আমি হ্যাপ্লয়েড করবো 42, তাহলে কি এবার হ্যাপ্লয়েড সিরিজের একটা গাছ তৈরি হলো না? এই হ্যাপ্লয়েড সিরিজের গাছগুলোকে বলা হয় হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড উদ্ভিদ, তাই না? তো এগুলাই হচ্ছে গুয়ান 18, জিংহুয়া 1, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড সিরিজের গাছ। কি করা হয়, এগুলোকে চীন দেশে হচ্ছে কিছু এরকম ধান হচ্ছে আর গম উৎপন্ন করা হয়, যেরকম গুয়ান লাস্টে আন আছে, এটা হচ্ছে ধান। ক্লিয়ার? আবার জিনগুয়া, এই জিনগুয়া হচ্ছে গম। তাহলে এগুলো হচ্ছে অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড উদ্ভিদ, যেগুলো সাধারণত পরাগরেণু থেকে আসছে। ক্লিয়ার? একদম তাহলে একদম নতুন প্রজাতির মতো একটা বিষয়, তাই না? এদের ক্রোমোসোমই অর্ধেক হয়ে গেছে। যাই হোক, এটা আগে মনে করা হয়তো যে এগুলো তো সম্ভবই না কোনোদিন, বাট দেখো সম্ভব এটা। ঠিক আছে? তো এটা করা হয়। তাহলে জাস্ট মনে রাখবো কোনটা ধান কোনটা গম। গুয়ান ধান। ঠিক আছে? ওকে। এটা কোন কোন জাতে করা হয়, কোন কোন তোমার গোত্রে করা হয়? দেখো, পোয়েসি মানে ধানের গোত্র, সোলানেসি মানে হচ্ছে আলুর গোত্র, আর ব্রাসিকেসি মানে সরিষার গোত্র। এই তিনটা ধান, আলু আর সরিষার গোত্রে হচ্ছে এই হ্যাপ্লয়েড উদ্ভিদ করা হয়। কোষ আবাদ ও ক্যালাস টিস্যু আবাদ, এটা ইম্পর্টেন্ট কিছু না, এটা তোমরা লিখবা না, বুঝছো? আচ্ছা, যদি মনে করো যে প্রোটোপ্লাজমের মিলনের ফলে ভেরিয়েশনটা আসে বা বৈচিত্র্য তৈরি হয়, আমরা বলি সোমাটোক্লোনাল ভেরিয়েশন, কারণ প্রোটোপ্লাজমটা তো তোমার দেহের অন্তর্গত, তাই না? আর যদি হচ্ছে তোমার মনে করো নিউক্লিয়াসের সম্মিলনে কোনো ভেরিয়েশন আসে, ওটাকে আমরা গ্যামিটোক্লোনাল ভেরিয়েশন বলি। আচ্ছা, দ্রুত ক্লোন সৃষ্টির মাধ্যমে বংশবিস্তার, হ্যাঁ এটা জানি। ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি, এটা তাহলে এতক্ষণ কি করলাম? এটাই তো করলাম, ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করলাম। এরপর হচ্ছে ভ্রূণ উদ্ধার। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট না। দেহজ ভ্রূণ সৃষ্টি ইম্পর্টেন্ট না। বৈদেশিক মুদ্রা অর্জন, এটা লিখতে পারো যে আমাদের মালয়েশিয়ায় অয়েল পামের টিস্যু কালচার করা হচ্ছে, তাহলে ওখানে যে পাম তেলটা পাওয়া যাচ্ছে না, প্রচুর পাম গাছ হচ্ছে, পাম তেলগুলো সে রপ্তানি করে টাকা ইনকাম করতে পারতেছে। এইটাই যে কয়টা এখানে আমি উল্লেখ করলাম। ঠিক আছে, বিশেষ করে বিভিন্ন কালচারগুলো, ভ্রূণ কালচার, অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড কালচার, মেরিস্টেম কালচার, এই কালচারগুলো হচ্ছে তোমাদের লিখতে হবে যখন তুমি এটার গুরুত্বগুলো লিখবা। এছাড়া যেগুলো আমি বাদ দিয়ে গেলাম, যেটা লাগবে না, এমসিকিউর জন্য লাগবে না, ওইটা তুমি সিকিউতে উল্লেখ করবা না। ঠিক আছে? যত সম্ভব পারবা, যত বেশি পয়েন্ট দিয়ে পারা যায়। ঠিক আছে? ভিতরে কম লিখলা, বাট যত বেশি পয়েন্ট দিয়ে পারা যায়। আর ভিতরে অবশ্যই কম লিখতে হবে, কারণ এখানে কিন্তু সব লাইন ইম্পর্টেন্ট না। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, আমরা নেক্সট স্টেজে দেখো, টিস্যু কালচার পদ্ধতির সুবিধা আর অসুবিধা সমূহ। সুবিধা আমি এতক্ষণ পর্যন্ত যা যা ব্যবহারে বলছি এগুলো সুবিধা, তো সুবিধা আমি বলবো না। অনেক চারা তৈরি করা যায়, অনেক দ্রুত চারা তৈরি করা যায়, খরচ খুব একটা বেশি না। আর খরচ বেশি না, আবার এটা বলা যায় না, তোমার হচ্ছে যন্ত্রপাতিগুলোর খরচ বেশি, বুঝছো? যন্ত্রপাতিগুলোর খরচ বেশি, তো এই কারণে এই কথা বলবা, খুব দ্রুত তৈরি করা যায়, অনেক গাছ একসাথে তৈরি করা যায়, বিভিন্ন বৈচিত্র্য সৃষ্টি করা যায়। এরপরে মনে করো রোগ প্রতিরোধী গাছ বেশি বেশি করে তৈরি করা যায়, গাছের বিলুপ্তি রোধ করা যায়, ভ্রূণ কালচার করা যায়, মেরিস্টেম কালচার করা যায়। ঠিক আছে? তাহলে এই যতগুলো বললাম এগুলো হচ্ছে আমার সুবিধা। অসুবিধাগুলো আমরা দেখি, এগুলো এখনো পড়ি নেই। অসুবিধার প্রথমটা হচ্ছে এই যে দামি, খরচ, মূল্যবান যন্ত্রপাতি, এত মূল্যবান যে আমাদের পার যে প্ল্যান্ট প্রতি গাছে হচ্ছে আমার খরচটা বেড়ে যায়। তো এরপরে দেখো, কোনো কারণে যদি মাল্টিপ্লিকেশনের সময় প্রাথমিক আবাদকৃত টিস্যু জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তাহলে কিন্তু সব শেষ। প্রথম টিস্যুটা যদি জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তার মানে সবগুলো টিস্যুতে ওই জীবাণুটা ছড়াই যাবে, তার মানে ওই গাছগুলো কিন্তু পুরো শেষ, সব শেষ। সঠিকভাবে যদি টিস্যু কালচার করতে হয়, তাহলে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত লোক লাগবে। মনে করো গ্রামের একদম নর্মাল যে কৃষক আসতে পারবে না, ওদের প্রশিক্ষণ দিলে এরপরে পারবে। ঠিক আছে? এরপরে হচ্ছে যারা গাছগুলো বেশ ক্ষুদ্রাকৃতির হওয়ায় যখন তুমি এদেরকে উৎপাদক মাধ্যমে স্থানান্তর করবা, ক্যালাসগুলা, ওদের ক্ষতি হইতে পারে। ঠিক আছে, এই কথাটা বলছে। আর উৎপন্ন চারাগুলো মাতৃ উদ্ভিদের গুণ সম্পন্ন হয়ে থাকে, তাই কি হয়, এটা কিন্তু একটা ওই যে যখন জিনতত্ত্ব বিবর্তন করবা, তখন দেখবা সবাই যদি একই বৈশিষ্ট্যের হয়, বৈচিত্র্য কমে যায়, আর বৈচিত্র্য কমে যাওয়াটা কিন্তু ক্ষতিকর। ঠিক আছে? তাহলে অভিযোজন ক্ষমতা বাড়ে না গাছের, সো এইটা একটা সমস্যা হতে পারে। তাহলে এই সমস্যাগুলো হচ্ছে তোমরা লিখে ফেলবা। ক্লিয়ার? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের টপিক 2, টিস্যু কালচার, শেষ। টপিক 1 আর 2 খুবই ইম্পর্টেন্ট ছিল, টপিক 3ও ইম্পর্টেন্ট, 12টা কোশ্চেন আসতে মানে কম না, টপিক 4টা একটু লেস ইম্পর্টেন্ট। তাহলে 3 আমরা যাই, 3 পড়বো, আর 3 পড়ার সময় ওই যে ইনসুলিন বাদ রেখে আসছিলাম ওটা পড়বো। ওকে, আসো দেখো, সেম
উদ্দীপক ব্যাখ্যা করলাম না, সেম উদ্দীপক ব্যাখ্যা করলাম না, আবার ডক্টর তৌফিক ব্যাখ্যা করলাম না, সেম, সব সেম। প্রশ্ন কি আসে দেখো, রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সমৃদ্ধ জীব তৈরি ধাপসমূহ ব্যাখ্যা করো। এইটা আমরা একটু নতুন করব। জিন প্রকৌশল বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি গুরুত্ব বিশ্লেষণ করে, এটা তোমরা পড়ে আসছি, দরকার নেই। প্লাজমিড কি আর রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে প্লাজমিড বা ভেক্টরের ভূমিকা লিখো। প্লাজমিডের অনেক বড় ভূমিকা আছে, এই প্লাজমিড সম্বন্ধে আমরা জানবো। প্লাজমিড নিয়ে আমার একটা শর্ট ভিডিও আছে, ওটা দেখে নিও, তাহলে প্লাজমিডটা ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আমি বিভিন্ন মনে করে অ্যানিমেশন ব্যবহার করে দেখানোর চেষ্টা করছি। ওকে, দেখো প্রথমে আমরা একটু প্লাজমিড নিয়ে পড়াশোনা করি। প্লাজমিড জিনিসটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আছে না, এই ব্যাকটেরিয়ার মূল যে ক্রোমোজোমটা ওটা তো আলাদা। এই মূল ক্রোমোজোমের বাইরে একটা ছোট্ট বৃত্তাকার ক্রোমোজোম থাকে। মূল ক্রোমোজোমটা মনে করো রৈখিক হয়, পেঁচানো হয়, বাট প্লাজমিডটা হয় হচ্ছে বৃত্তাকার ক্রোমোজোম। তাহলে এইটাকেই আমরা প্লাজমিড বলি, মানে মূল ক্রোমোজোমের বাইরে আলাদা যেটা থাকে। তাহলে এই প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কি কি একটু পড়বা। বৃত্তাকার হয়, দেখো বৃত্তাকার, বিসূত্রক হবে, মানে দেখতে অনেকটা এইরকম সাইজের হয়। মনে করো এটা বৃত্তাকার, হ্যাঁ আমি তো বৃত্ত আঁকতে পারি নাই, এটা কিন্তু দ্বিসূত্রক হয়। দেখি ভাবার কারণ নাই যেটা এক সূত্রক হয়, এরকম দ্বিসূত্রক হয়। আণবিক ভর দরকার নাই, অল্প সংখ্যক জিন ধারণ করে। ছোট জিনিস আর কত জিন ধারণ করবে। রেস্ট্রিকশন এনজাইম থাকে, দেখো নর্মাল ক্রোমোজোমের কিন্তু রেস্ট্রিকশন এনজাইম থাকে। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে নর্মাল ক্রোমোজোমটাকে কেটে ফেলা যায়। প্লাজমিডও সেম, প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে ফেলা যায় নির্দিষ্ট জায়গায়। এরা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইতে পারে। মনে করো ব্যাকটেরিয়ার যখন যৌন মিলন ঘটে তখন হচ্ছে তাদের, মনে করো এই একটা ব্যাকটেরিয়া এই একটা ব্যাকটেরিয়া, মাঝখানে একটা নালী তৈরি হয়, নালীটাকে কনজুগেশন নালীপথ বলে। তো খুব সহজেই কিন্তু এই প্লাজমিডটাই কনজুগেশন নালী দিয়ে আরেকটা ব্যাকটেরিয়ায় চলে আসতে পারে। এটাই বলছে। কোনো কোনো প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করে, পড়বো আমরা কোলিসিন, ভিব্রিওসিন, এগুলো কাজও পড়বো আমরা সামনে, ঠিক আছে। প্লাজমিডের ডিএনএ অণু স্বাধীনভাবে অনুলিপন করতে পারে, মানে এটা এই ব্যাকটেরিয়া এই যে ক্রোমোসোমের উপর কোনোভাবেই নির্ভরশীল না, নিজে থেকে অনুলিপন করতে পারে। তার মানে ও ছোট, সো অল্প জিন ধারণ করে, ওকে নির্দিষ্ট স্থানে কাটা যায়, ও নিজের মতো করে অনুলিপন করতে পারে, ও এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চারিত হইতে পারে, ও কিছু পদার্থ সংশ্লেষণ করতে পারে। এগুলো হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। ক্লিয়ার? চলে আসা হচ্ছে প্রকারভেদ, খুবই ইম্পর্টেন্ট। প্লাজমিড হচ্ছে তিন প্রকার: এফ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। এফ মানে হচ্ছে ফার্টিলিটি, ফার্টিলিটি মানে কি উর্বরতা। তার মানে এরা হচ্ছে সাধারণত যৌন জননে সাহায্য করে। যৌন জননে আমি বললাম না যে কনজুগেশন নালীপথ তৈরি হইতে হয়, তো কনজুগেশন নালীপথ তৈরি করার জন্য ব্যাকটেরিয়ার দেহে একটা স্ট্রাকচার থাকে, ওই স্ট্রাকচারটাকে বলা হয় পিলি। তোমরা পড়ছো, চতুর্থ অধ্যায় পড়বা, ঠিক আছে। তাহলে এটা যৌন জননে সাহায্য করে। আর আর প্লাজমিড, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। তার মানে কোনো মনে করো অ্যান্টিবায়োটিক আমি দিলাম, ব্যাকটেরিয়া ওইটার প্রতি কি হয়ে যাবে, রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। রেজিস্ট্যান্ট জিনিসটা হচ্ছে অ্যান্টিবায়োটিকটা ওর উপর কোনো কাজ করবে না। সো যে প্লাজমিডগুলা এই রেজিস্ট্যান্সটা বহন করে সেটাকে বলা হয়, রেজিস্ট্যান্সের জিনটা বহন করে সেটাকে বলা হয় হচ্ছে আর প্লাজমিড। ওকে, কোল প্লাজমিড, কোল প্লাজমিড হচ্ছে কিছু পদার্থ সংশ্লেষণ করে, যেমন কোলিসিন। এই কোলিসিন সংশ্লেষিত মানে সংশ্লেষিত হচ্ছে ইকোলাই থেকে, ইশেরিকিয়া কোলাই, তাই না। এরপর ভিব্রিওসিন, এই ভিব্রিওসিন আসে হচ্ছে কোথা থেকে, ভিব্রিও কোলেরি থেকে, ঠিক আছে। কোলেরি হচ্ছে কলেরা করে, আর ইকোলাই হচ্ছে বিভিন্ন ধরনের রোগ করে, ইউটিআই করে, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, তাই না। তো এগুলো একটু মনে রাখলে হবে। প্লাজমিডের ব্যবহার আমরা সামনে পড়বো। প্লাজমিডের ব্যবহার এখান থেকে পড়ে লাভ নেই। প্লাজমিডের ব্যবহার মেইন জিনিস হচ্ছে এটা বাহক হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। একজনের ডিএনএ, মনে করো রিকম্বিনেন্ট ডিএনএতে আমরা কি করি, একটা ডিএনএ কে আমরা হচ্ছে আরেকটা ডিএনএ তে প্রতিস্থাপন করি, তাই না, আরেকজনের ডিএনএ এর মধ্যে। তো এক জায়গা থেকে ডিএনএ আরেক জায়গায় নিয়ে যেতে হলে একটা বাহক লাগবে না, ফেক্টর লাগবে, এই বাহকটাই হচ্ছে প্লাজমিড। ক্লিয়ার? আচ্ছা, এবার আসলে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা পড়াবো না, আগে আগে হচ্ছে আমি ছবিটা দেখাই, একটু গলায় সমস্যা। আচ্ছা দেখো, আমরা প্রথমে হচ্ছে যে কোষটা থেকে আমি ডিএনএ নিব ওই কোষটা নিলাম, কোষটা নিলাম, কোষটার থেকে আমি ডিএনএ কেটে নিচ্ছি। ডিএনএ কিন্তু অনেক বড় জায়গা, তাই না, ওর মধ্যে জিনটা আছে। সো এই জিনটা আমি নিলাম, কিভাবে কেটে নিলাম, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। এইবার হচ্ছে এই প্লাজমিড আছে, এই প্লাজমিডের একটা জায়গায় আমি আবার রেস্ট্রিকশন এনজাইম করলাম, ঠিক আছে। তাহলে প্লাজমিডটাকে যখন আমি এখানে রেস্ট্রিকশন এনজাইম দিব, একটা জায়গায় কেটে দিবে। আবার এই ডিএনএ কে যখন রেস্ট্রিকশন এনজাইম দিছিলাম তখন ডিএনএর একটা অংশ কেটে ও দিয়ে দিছে। তার মানে এইটাকেই এর জন্য বলছে যে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে উভয় ডিএনএ কে কর্তন। ক্লিয়ার?
এইবার হচ্ছে এই প্লাজমিডের যে ভাঙা অংশ, এই জায়গায় আমার আগের কোষ থেকে আনা কাঙ্ক্ষিত জিনটা আমি বসাই দিব। তাহলে বসাই দিলে এমনি লাগাই দিলেই জোড়া লেগে যাবে? যাবে না, এনজাইম লাগবে জোড়া লাগানোর জন্য। এই জোড়া লাগানোর এনজাইমের নাম হচ্ছে লাইগেজ, নাম হচ্ছে লাইগেজ। কোনো সুতা বেঁধে দেওয়া, এটাকে বলে লাইগেট করা, ঠিক আছে? তো ওখান থেকে মনে রাখবো হচ্ছে লাইগেজ। আচ্ছা, তাহলে এই যে একটা নতুন কি তৈরি হলো, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু এইটাই, তোমার একটা প্লাজমিডের সাথে ডিএনএর খন্ডাংশ জুড়ে গেল, নতুন যেটা তৈরি হলো এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এরপরে কি হবে, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা তৈরি হওয়ার পর এইটাকে আমি আবার ইকলের মধ্যে ঢুকাই দিব, ঠিক আছে? ঢুকানোর প্রসেস আছে, আমি পড়াবো এগুলা। আবার ইকলের মধ্যে ঢুকাই দেবো, এবার ইকলা এটাকে আমি একটা অনুকূল পরিবেশ দেবো, বাবা তুই বিভাজিত হচ্ছে। ও যত বিভাজিত হয় ওর মধ্যে আমার এই জিনও বিভাজিত হচ্ছে, ঠিক আছে? ওর মধ্যে আমার এই জিনও বিভাজিত হচ্ছে। তাহলে এই জিন যখন বারবার বিভাজিত হবে, বারবার বিভাজিত হয়ে তখন তারা কি তৈরি করবে, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করবে অনেকগুলা। তার মানে কি, আমার মনে করো আমার কাছে একটা ইনসুলিনের জিন ছিল, আমি সেটাকে ইকোলাইয়ের মধ্যে ঢুকাই দিয়ে অনেকগুলো ইনসুলিন তৈরি করে ফেললাম। তাহলে এই ইনসুলিনগুলো আমি এবার বোতলবন্দি করে বাজারজাত করতে পারবো না? অবশ্যই পারবো। এইটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির প্রয়োগ। আর এগুলো হচ্ছে ধাপ, ঠিক আছে? ধাপ তো আমি সংক্ষেপে বললাম, এখন আমরা পড়বো যে দেখি বইয়ে কি কি লেখা আছে। দেখো, প্রথমে হচ্ছে কাঙ্ক্ষিত ডিএনএ পৃথকীকরণ। আমি বললাম পৃথকীকরণ করতে হবে। তো পৃথক করার জন্য যে কোষটা আছে, কোষ থেকে আমি ডিএনএ টাইনে বের করতে আনতে পারবো না, কোষটাকে আমার ভেঙে ফেলতে হবে, কোষটাকে আমার লাইসিস করতে হবে। গেল, কোষটাকে লাইসিস করে ফেললাম। এরপরে হচ্ছে ওই কোষের মধ্যে প্রোটিন আছে, শর্করা আছে, লিপিড আছে, এগুলোকে আমি রাসায়নিক পদ্ধতিতে আলাদা করব, করে ডিএনএটাকে আলাদা করে ফেলবো। ওই ডিএনএটাকে আমরা সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজের মাধ্যমে সেন্ট্রিফিউজ করব, ঠিক আছে? বিষয়টা হচ্ছে সেন্ট্রিফিউজ করলে কি হয়, রক্তকে সেন্ট্রিফিউজ করলে আরবিসি আলাদা হয়ে যায়, হোয়াইট ব্লাড সেল আলাদা হয়ে যায়। তো এইভাবে সেম আমি যদি ডিএনএ কে সেন্ট্রিফিউজ করি তাহলে ডিএনএ বিভিন্ন জিন আলাদা হয়ে যাবে, তখন আমার যে কাঙ্ক্ষিত জিনটা ওইটা আমি নিয়ে আসবো। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে এবার ওইটা আমি আলাদা করলাম। এবার হচ্ছে কাঙ্ক্ষিত যে ডিএনএ ব্যান্ড, মানে কাঙ্ক্ষিত যে জিনটা আছে ওইটাকে আমি তুলে নিয়ে আসলাম। ক্লিয়ার? মানে বড় একটা ডিএনএ ছিল, দেখো প্রথমে একটা কোষ ছিল, ভাঙলাম কোষটা, কোষের মধ্যে প্রোটিন, শর্করা, লিপিড ছিল, রাসায়নিক বস্তু দিয়ে এগুলোও দূর করলাম। এরপরে বড় একটা ডিএনএ আছে, করলাম সেন্ট্রিফিউজ, করলে এরকম ভাগ ভাগ হয়ে গেছে, জিনগুলা ব্যান্ড অনুসারে আলাদা হয়ে গেছে। এবার কাঙ্ক্ষিত যে জিনটা আছে ওইটাকে আমি সুন্দর করে নিয়ে আসতে পারবো, ওখান থেকে আনলাম। আনার পরে কি হবে, ভেক্টর নির্বাচন। এবার চলে যাবো আমি আমার সেই ব্যাকটেরিয়া ইকোলাই থেকে আমার কি করতে হবে, ভেক্টর আনতে হবে। তাহলে এই ভেক্টরটা হচ্ছে আমাদের প্লাজমিড, মানে ব্যাকটেরিয়ার প্লাজমিড। তাহলে ব্যাকটেরিয়াতে অবস্থিত প্লাজমিডটাকে আমি কিভাবে আনবো, দেখো দেখো এখানে কি বলছে যে কাঙ্ক্ষিত ডিএনএ বহন করার জন্য বাহক হিসেবে ব্যবহার করা যায়। বাহক প্লাজমিড ডিএনএ কে প্রয়োজন অনুসারে পরিবর্তন করে নেওয়া হয়। যেমন কাঙ্ক্ষিত ডিএনএ থেকে রিকম্বিনেন্ট প্রোটিন তৈরি করতে চাইলে বাহকের ভিতর কাঙ্ক্ষিত ডিএনএ এর, আচ্ছা এগুলা ইম্পর্টেন্ট কিছু না, বুঝছো? মানে আমার সোজা কথা হচ্ছে আমি প্লাজমিড থেকে আমার প্লাজমিডের একটা অংশ কেটে ফেলবো, মানে প্লাজমিডটাকে আমি প্রথমে হচ্ছে নিয়ে আসবো। এখন আমার যদি মনে হয় যে না প্লাজমিডে আমার কোনো চেঞ্জ করা লাগবে, আমি করবো এইটাই। আর প্লাজমিডে কী কীভাবে চেঞ্জ করা লাগে এইটা তোমাদের জন্য কখনোই ইম্পর্টেন্ট না, এইখানে যে লাইনগুলো আছে এগুলো না লিখলেও চলবে, মানে লেখার দরকারই নাই আর কি। ওকে, এবার আসো, কাঙ্ক্ষিত ডিএনএ কে নির্দিষ্ট স্থানে ছেদন, বুঝছি? ওই মনে করো এটা হচ্ছে ডিএনএ যেটা ছিল, ওই ডিএনএ নির্দিষ্ট স্থানে কাটতে হবে, প্লাজমিড যেটা ছিল ওই প্লাজমিডেরও নির্দিষ্ট স্থানে কাটতে হবে। তাহলে কিভাবে কি করব, রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করব। দেখো রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে আমরা হচ্ছে বাহক ডিএনএও কাটবো, আবার আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ যেটা মানে আমার কোষ থেকে যেটা বের করে আনছি ওইটা আমরা হচ্ছে কাটবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে ছেদনকৃত কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডকে বাহক প্লাজমিড ডিএনএতে স্থাপন। তাহলে হচ্ছে ওই যে ওই কথার ভিতরে কিছু অতটা ইম্পর্টেন্ট নেই, আমার প্লাজমিড ছিল কাটা অংশ এরকম, আরেকটা ছিল হচ্ছে মনে করো এইটুকু অংশ হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত ডিএনএ, আমি জাস্ট এখানে বসাই দিলাম, ঠিক আছে? এটাকে বললো হচ্ছে স্থাপন। এই স্থাপন করলাম, এরপরে আমার কি করতে হবে, স্থাপন করে লাগানোর জন্য আমি ডিএনএ লাইগেজ লাগাবো হচ্ছে লাইগেজ দিয়ে, ঠিক আছে? এবার হচ্ছে পোষক নির্বাচন ও রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ পোষক কোষে প্রবেশ করানো। এখন ওই রিকম্বিনেন্ট ডিএনএ তো আমি পরিবেশে রেখে দিব না, আমার একটা কোষ লাগবে, আমি ধরো আরেকটা ইকোলাই নিয়ে ইকোলার মধ্যে ঢুকাই দিলাম, ঠিক আছে? এইটাকে বলা হয় হচ্ছে পোষক কোষে প্রবেশ করা। এই যে পোষক কোষে প্রবেশ করা হয়, কি করা হয়, ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শক দেওয়া হয়, ঠিক আছে? এটা আমরা এমসিকিউ পড়ার সময় আবার একটু দেখবো, ক্যালসিয়াম সমৃদ্ধ করে হিট শক দেওয়া মানে হচ্ছে একটা ক্যালসিয়ামের দ্রবণে যখন ডুবাই রাখবো তখন হচ্ছে ওই ব্যাকটেরিয়ার মধ্যে যে ছিদ্রগুলো থাকে না, ওই ছিদ্রগুলো হচ্ছে বড় হয়ে যায়।
তারপরে আমি একটা হিট শক দিব, মানে হঠাৎ করে টেম্পারেচার বাড়াই দিব, বাড়াই দিলে প্লাজমিডটা ভিতরে ঢুকে যাবে, এটাকে বলে ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শক দেওয়া, ঠিক আছে। আচ্ছা, তো করলে এরপরে হচ্ছে ওই ব্যাকটেরিয়াটার মধ্যে কি নতুন প্লাজমিড ঢুকে গেছে, ওই নতুন প্লাজমিডটা এবার হয়ে গেছে ব্যাকটেরিয়াটা ট্রান্সফর্ম ব্যাকটেরিয়াম হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া তৈরি করা। এরপরে এইটাকে আমরা আবার বিভাজিত করব, বিভাজিত করলে ক্লোনিং হবে, ক্লোনিং করে নতুন নতুন ব্যাকটেরিয়া তৈরি হবে, বুঝে গেছে। তাহলে এবার হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ এর মূল্যায়ন। মূল্যায়ন মানে হচ্ছে কি, এই রিকম্বিনেন্ট ডিএনএটা আসলে আমি যে রিকম্বিনেন্ট ডিএনএটা চাইছিলাম ওইটা কিনা, এইটা বোঝানোর জন্য আমাদের কি করতে হয়, জাস্ট প্রসেসটার নাম মনে রাখতে হবে যে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, কারণ বাহক প্লাজমিডে ওই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স জিন আছে। আমি হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করব, অ্যান্টিবায়োটিক ইউজ করে দেখব যে ওই যে প্লাজমিডটা আছে ওই প্লাজমিডটা ভেঙে যায় কিনা, ভেঙে গেলে বুঝবো যে আমি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ইউজ করার পরে যদি প্লাজমিডটা ভেঙে যায় তাহলে বুঝবো যে আমি ভুল প্লাজমিড নিছি। কারণটা কি, প্লাজমিডের মধ্যে তো রেজিস্ট্যান্স জিন আছে, আমি ওটা জেনেই নিছি, তাই না। কিন্তু দেখা যাচ্ছে যে না, আমি নতুন যে ইকোলাইগুলো তৈরি করলাম তার মধ্যে এমন একটা প্লাজমিড আসছে যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রতি ভেঙে গেছে। তার মানে কি, আগের যে প্লাজমিডটাকে আমি নিছিলাম ওইটা অনুলিপন হয় নাই, অন্য কিছু অনুলিপন হয়েছে, এইটাই জাস্ট এইটাই হচ্ছে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ মূল্যায়ন বলি। রিকম্বিনেন্ট ডিএনএ কে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর। রিকম্বিনেন্ট ডিএনএ কে আমি কি করব, ওই এখানকার যে ডিএনএটা আছে, এই বলছে ডিএনএ তৈরির সময় বাহক হিসেবে যদি টিআই প্লাজমিড ব্যবহার করে থাকি তাহলে ডিএনএ কে অ্যাগ্রোব্যাকটেরিয়ামে স্থানান্তর করতে হবে। মানে বিষয়টা হচ্ছে ডিএনএটা তো আমার তৈরি হয়েছে, তাই না। এখন ডিএনএটাকে আমি ধর বের করে আনলাম, বের করে এনে আমার যদি কাঙ্ক্ষিত কোষে প্রবেশ করানো লাগে তাহলে আমার তো আবার হিট শক দেওয়া লাগবে, হ্যাঁ। খালি খালি তো আর কোষের মধ্যে প্রবেশ করবে না, ব্যাকটেরিয়াকে হিট শক দেওয়া যায়, বাট হচ্ছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এগুলোকে তো হিট শক দেওয়া যায় না। এর জন্য আমরা কি করি, আমরা একটা ব্যাকটেরিয়া হেল্প নিই, অ্যাগ্রোব্যাক্টর টুমিফিসিয়েন্স। অ্যাগ্রোব্যাক্টর টুমিফিসিয়েন্স যে নিচেই আছে দেখো, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়েন্স। এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়েন্স কি করে, তোমার হচ্ছে আমার যে উদ্ভিদ কোষ আছে ওই উদ্ভিদ কোষের মধ্যে নিজেই হচ্ছে প্লাজমিডটাকে ঢুকায় দেয়, ঠিক আছে। তার মানে ওই হিট শকের কাজটা নিজেই করে দেয়, জাস্ট এই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে হচ্ছে এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়েন্সের মাধ্যমে আমরা হচ্ছে কি করলাম, এই কাঙ্ক্ষিত উদ্ভিদ কোষে রিকম্বিনেন্ট ডিএনএটা প্রবেশ করাই দিলাম। ক্লিয়ার বিষয়টা হইল। তাহলে এইটা হচ্ছে আমার রিকম্বিনেন্ট ডিএনএর প্রযুক্তি। প্রথমে আমি হচ্ছে একটা ডিএনএ কে আলাদা করলাম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, প্লাজমিডকে ভাগ করলাম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, লাগাইলাম লাইগেজ দিয়ে, এরপরে ওইটাকে আমি পোষক কোষে প্রবেশ করাইলাম হিট শক, ক্যালসিয়াম সমৃদ্ধ হিট শক দিয়ে, ওইটাকে ক্লোনিং করলাম। ক্লোনিং করার পর ওই প্লাজমিডটাকে আমি মূল্যায়ন করলাম যে আসলে ওইটা আমি যে প্লাজমিডটা ইউজ করছিলাম ওই প্লাজমিডটাই কিনা। এরপর হচ্ছে ওই প্লাজমিডটাকে আমি বের করে আনলাম, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়েন্সের মধ্যে ঢুকাইলাম। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়েন্স কি করবে, একটা বন্দুকের মতো কাজ করবে, আমি তো ওর মধ্যে গুলি ঢুকাইছি, মানে প্লাজমিড ঢুকাইছি, ও জাস্ট ওইটাকে ওই উদ্ভিদ কোষের মধ্যে পুশ করে দিবে, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে ওই উদ্ভিদ কোষটার মধ্যে নতুন জিন চলে গেল না, এই নতুন জিন চলে যাওয়ার মাধ্যমে হচ্ছে আমার রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ নতুন একটা উদ্ভিদ তৈরি হলো। এই উদ্ভিদটাকে আমি জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ বলি। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আসো টিস্যু কালচার ও রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মধ্যে পার্থক্য। প্রথমে সংজ্ঞা দিবা, এরপরে দেখো এখানে চারা উৎপাদন করে কিন্তু এখানে অল্প সময় অধিক পাওয়া যাবে না, রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু টাইম লাগে। টিস্যু কালচারে হচ্ছে আমাদের টাইম লাগে না বেশি একটা, ভাইরাস আর রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়, আর এখানে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করা যায়। টিস্যু কালচার অবশ্যই কম জটিল, এটা বেশি জটিল। এখানে প্লাজমিড লাগে না, অবশ্যই প্লাজমিড লাগে। এখানে জিন ম্যানিপুলেশন দরকার হয় না, এখানে জিন ম্যানিপুলেশন করা লাগে। এটা সমগুণ সম্পন্ন হয়, এটা সমগুণ সম্পন্ন হয় না, ভিন্ন গুণ, কারণ আমি তো গুণ চেঞ্জ করে ফেলছি, তাই না। তাহলে ভিন্ন গুণ সম্পন্ন হয়। ক্লিয়ার? তাহলে এইটা গেল হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমি একটু আবার তাহলে ইনসুলিনটা পরে আসি। দেখো ইনসুলিন না, এই দেখো ইনসুলিনের জিনিসটা হচ্ছে এখান থেকে আমরা পড়বো। দেখো ইনসুলিন উৎপাদনকারী জিন শনাক্তকরণ। দেখো মানুষের তো শরীরের মধ্যে ইনসুলিন থাকে, তাই না। কোন জিনে আসলে ইনসুলিন থাকে এটা আমার জানা লাগবে। মানুষের যে 11 নং ক্রোমোজোম আছে, এই 11 নং ক্রোমোজোমের খাটো বাহু, প্রত্যেকটা ক্রোমোজোমের দুইটা বাহু আছে, একটা বাহু একটু লম্বা হয়, একটা বাহু খাটো হয়। মনে করে এই খাটো বাহু, এই খাটো বাহুর শীর্ষ অংশে ডিএনএ তে এই জিন অবস্থিত, মানে এই জায়গাটায় হচ্ছে তোমার ইনসুলিনের জিন আছে। এটাকে আমি আইডেন্টিফাই করলাম, কারণ আমাদের যে কাটতে জিনের ব্যান্ড দেখে এটাকে শনাক্ত করতে আমার এটা কাজে লাগবে। তো এখানে কি থাকে, 153টা নাইট্রোজেন বেস থাকে, ভালো কথা। এবার হচ্ছে আমি জিনটাকে পৃথক করলাম, হ্যাঁ রেস্ট্রিকশন এনজাইম দিয়ে। বাহক প্লাজমিড নিলাম আগের মতো,
ইকোলাই প্লাজমিডের এক অংশ কর্তন করলাম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, প্লাজমিড ডিএনএতে ইনসুলিন জিন স্থাপন করলাম লাইগেজ এনজাইম দিয়ে। দেখো একদম মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। এবার হচ্ছে ওই হিট শক মেথড বা এখানে আরেকটা এক্সট্রা মেথড বলছে ইলেকট্রিক পালস মেথড, এইটা দিয়ে আমি হচ্ছে রিকম্বিনেন্ট প্লাজমিডটা প্রবেশ করাইলাম। ওকে, মাঝখানেরগুলো লেখার দরকার নাই। এরপর হচ্ছে সংখ্যা বৃদ্ধি করলাম, ইনসুলিনটা পৃথক করলাম, এখান থেকে একটু আলাদা হয়ে যাবে। আমি ইনসুলিনটা পৃথক করলাম, পৃথক করে এটাকে বিশুদ্ধ করা লাগবে, কারণ ওই ইনসুলিনের জিনের সাথে ব্যাকটেরিয়ার কিছু জিন চলে আসছে, সো এটাকে আমার বিশুদ্ধ করা লাগবে। এরপরে আমি হচ্ছে এটাকে বাজারজাতকরণ করব, শেষ। এই পয়েন্টগুলো লিখবা, পয়েন্টের মধ্যে একটা দুটো কথা লিখবা, তাহলেই শেষ। বুঝে গেছে? তাহলে দেখো ওইটা বুঝছো বলে ইনসুলিনটা সহজ হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা হচ্ছে এখন পড়ব লাস্ট টপিক, এরপরে আমরা এমসিকিউ পড়ব, জিনোম সিকোয়েন্সিং ও জিন ক্লোনিং। ওকে, দেখো উদ্দীপক কেমন আছে। উদ্দীপক হচ্ছে যখন এরকম ব্যান্ড ব্যান্ড দিবে, তখন এই ব্যান্ড দেখে বুঝবা এগুলো হচ্ছে জিনোম সিকোয়েন্স করছে। জিনোম মানে মানুষের দেহের মধ্যে কি থাকে বলতো, অনেক জিন থাকে না, এই জিনগুলোর সমষ্টিকে বলা হয় হচ্ছে জিনোম, জিনগুলোর সমষ্টিকে জিনোম। যখন এই জিনগুলো হচ্ছে এরকম ব্যান্ড ব্যান্ড করে আলাদা করা হয়, তখন এটাকে জিনোম সিকোয়েন্সিং বলে। এটা তো টিস্যু কালচার, বুঝছো? ডক্টর জামান ও ডক্টর আসিফ দুজনেই গবেষক। ডক্টর জামান একটা ডিএনএ থেকে জিন নিয়ে অন্য একটা ডিএনএতে যুক্ত করে আরডিএনএ তৈরি করেন, অবশ্যই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। ডক্টর আসিফ ডিএনএ অনুলিপনে নাইট্রোজেন বেসগুলো অনুক্রমণ উদ্ঘাটন করেন। মনে করো একটা ডিএনএ এর একটা সূত্র আমি নিলাম, এই সূত্রের মধ্যে এখানে এ আছে, টি, সি, জি, আবার জি, সি, টি, টি, এ, এগুলো একটা ক্রম থাকে না? এই ক্রম কিন্তু খুব ইউনিক, একটা জিনে যা থাকে এটা বডির অন্য কোনো জিনে থাকে না। তাহলে এই যে জিনোমগুলো, এই যে জিনগুলোকে আমরা হচ্ছে জাস্ট সিকোয়েন্স করে এইটা একটা বিন্যাস আমরা নির্ধারণ করলাম না, এটাকেই বলা হয়েছে জিনোম সিকোয়েন্সিং। সো এটা জিনোম সিকোয়েন্সিং। বর্তমান বিশ্বে অপরাধী শনাক্তকরণে খ প্রযুক্তিটি ব্যাপক হারে ব্যবহৃত হয়। এই খ প্রযুক্তি হচ্ছে জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি। ঠিক আছে, যে বলে না ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্ট হচ্ছে আসলে জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি। ঠিক আছে, জিনোম সিকোয়েন্সিং মেইন জিনিসটা বুঝো। আমার বডির জিনের মধ্যে এই নাইট্রোজেন বেসগুলো আছে না, এ, টি, জি, সি, এগুলো তো অনেকগুলো বিভিন্ন বিন্যাসে থাকে, এক একজন ব্যক্তির এক এক বিন্যাসে থাকে। বোঝা গেছে? এখন আমি কোনো একটা ব্যক্তির মনে করো জিনোম সিকোয়েন্সিং করলাম, তার শরীর থেকে যে কোনো একটা কোষ, ইভেন তার চুলও হইতে পারে, এখান থেকে আমি নিয়ে জিনোম সিকোয়েন্সিং করে আমি এটা আমার প্রোফাইলে রাখলাম। আর মনে করো কোনো একটা জায়গায় অপরাধ হয়েছে, সেই অপরাধে মনে করো আরেকটা চুল পাওয়া গেছে বা কারো কোনো থুথু পাওয়া গেছে, এই থুথু থেকে আমি কি করলাম, ওখান থেকে, ওখানে তো ডিএনএ আছে, ওখান থেকে আমি ডিএনএ আনলাম, ওটা সিকোয়েন্সিং করলাম। সিকোয়েন্স দুটো যদি মিলে যায় তাহলে বুঝবো যে এই ব্যক্তি সেই ব্যক্তি। বুঝে গেছে? এটা হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। তাহলে এরপরে আসি আমরা, বলছে অপরাধী শনাক্তকরণে বা পিতৃত্ব নির্ণয় উদ্দীপকের প্রযুক্তির ভূমিকা বিশ্লেষণ করো, জিনোম সিকোয়েন্সের প্রয়োগ বা গুরুত্ব লেখো। মানে জিনোম সিকোয়েন্সের প্রসেস কিন্তু তোমার কোথাও আসবে না, আসবে শুধু গুরুত্ব। তাহলে গুরুত্ব বললে হয়ে যাবে। ভিতরে একটু পড়ে নিও, আমি জাস্ট বলতেছি। অপরাধী শনাক্তকরণ, একটু আগে যে বললাম যে অপরাধীর প্রথমে হচ্ছে যে হচ্ছে আমাদের সাসপেক্টেড, সন্দেহকৃত, সেই সন্দেহকৃতর থেকে আমরা হচ্ছে ডিএনএ সংগ্রহ করব, তার সিকোয়েন্সিং করব, এবং আমাদের যে ঘটনাস্থল থেকে ডিএনএ সংগ্রহ করে সিকোয়েন্সিং করব, মিলে গেলে অপরাধী শনাক্তকরণ হয়ে যাবে। পিতৃত্ব নির্ধারণ, সন্তানের জিনোম আর বাবার জিনোমে অনেক মিল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে আমার যদি মনে করো পিতৃত্ব নির্ধারণে দুইজন ব্যক্তি আসছে, দাবি করে যে আমি ওর পিতা, আরেকজন দাবি করতেছে আমি ওর পিতা, তখন হচ্ছে দুইজনের আমরা জিনোম সিকোয়েন্সিং করবো, সন্তানের জিনোম সিকোয়েন্সিং করবো, চারটার সাথে বেশি মিলে যায়, সেটাই হচ্ছে পিতৃত্ব। ক্লিয়ার বিষয়টা? এবার হচ্ছে দেখো স্বজন নির্ধারণে, হ্যাঁ তাহলে স্বজন নির্ধারণেও সেম, যদি বাবার সাথে মিলে স্বজনের সাথেও মিলবে। শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণ, মনে করো মানুষের খুব কাছাকাছি বানর, তাই না? দেখবা যে ওরা এরকম গ্রিপ করতে পারে, আমরাও গ্রিপ করতে পারি। কিন্তু মনে করো একটা হাইড্রা, সে তো অনেক দূরে, তুমি হাইড্রার জিনোম সিকোয়েন্সিং করো, বানরেরও করো, আমারও করো, দেখবা আমারটার সাথে বানরের যতটা মিল আছে, আমার সাথে কিন্তু হাইড্রার ততটা মিল নেই। ঠিক আছে, তাহলে এইটা এই শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণ করতে সাহায্য করে, যে আগে মলাস্কা আসবে নাকি আগে নিডারিয়া আসবে, এই স্তর নির্ধারণ করতে সাহায্য করে। শ্রেণীবিন্যাস প্রক্রিয়া বৈশিষ্ট্যের মিল নির্ধারণে সেম, তোমার হচ্ছে একটা স্পেসিস বা একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির কতটা মিল, এটাও জিনোম সিকোয়েন্সিং করে বের করা যায়। পাঁচটা জিনিস আছে, এই পাঁচটা জিনিসই হচ্ছে তোমার এই জিনোম সিকোয়েন্সিং এর গুরুত্ব। ঠিক আছে, অপরাধী, পিতৃত্ব, শ্রেণীবিন্যাসের স্তর নির্ণয়, বৈশিষ্ট্যের মিল নির্ণয়, আরেকটা হচ্ছে স্বজন নির্ধারণ। ঠিক আছে, আচ্ছা, এই যে ঝুঁকি নির্ধারণ পদ্ধতি, এইটা কিন্তু পরীক্ষায় আসছিল, হ্যাঁ, বাট এইটা অতটা ইম্পর্টেন্ট না, এটা একবার আসছিল জাস্ট। হ্যাঁ, ঝুঁকি নির্ধারণ পদ্ধতিটা কি, আমি একটা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস তৈরি করব, এখন আমার জানা লাগবে যে এটা তৈরি করা আমার জন্য এথিক্যাল কিনা,
আমার জন্য এটা বেশি ঝুঁকির হয়ে যায় কিনা, এটা আমার জানা লাগবে। তাহলে এখানে কয়েকটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো একটু সমাজের মতো জাস্ট পড়তে হবে। যেরকম এমন কোনো বলছে পরীক্ষাধীন জিএমওর এমন কোনো জিনোটাইপিক বৈশিষ্ট্য শনাক্ত হয় যা জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, তাহলে তা গুরুত্বের সাথে নিতে হবে। এই যে জম্বি ভাইরাস দেখো না, জম্বি ভাইরাসের মুভি কি করে বলো তো, ওখানে মেইন হচ্ছে মনে করো একটা ইঁদুর তৈরি করতে যে ওই ইঁদুরে এমন কোনো জিন সঞ্চালন করে দিছে যে জিনটা হচ্ছে তোমার ও যখন কামড় দিবে তখন আরেকটা মানুষের মস্তিষ্কে গিয়ে, মানুষের বা ইঁদুরের মস্তিষ্কে গিয়ে প্রভাব ফেলবে, তখন তাদেরকে জম্বি করে দিবে। তখন কি হয়, মানুষ যখন কামড় দেয় আরেকটা মানুষকে তখন সেও কিন্তু জম্বিতে পরিণত হয়। তার মানে কি, সরাসরি তার মস্তিষ্কে চলে যাচ্ছে ভাইরাসটা। বিষয়টা অনেকটা র্যাবিসের মতো, ঠিক আছে, র্যাবিস কিন্তু জম্বি ভাইরাস, যাই হোক। তো অনেকটা এরকম, তো আমার দেখতে হবে এরকম কোনো বৈশিষ্ট্য চলে আসছে কিনা। সম্ভাব্য ঝুঁকিসমূহ শনাক্ত করে ঝুঁকির ধরন আর মাত্রা কতটুকু নির্ধারণ করতে হবে। একটু ঝুঁকি থাকতে পারে, যে মনে করো একটা বৈশিষ্ট্য আসছে একটু ক্ষতিকর বাট তার চেয়ে উপকার বেশি, তাহলে আমি ওইটাকে রেখে দিব, কারণ আমার উপকার তো বেশি। নির্ধারিত বিরূপ প্রভাবের পরিণতি কি হতে পারে এটা দেখবো, মূল্যায়ন পরীক্ষা নিরীক্ষা করব, এরপরে অনুধাবন করব, ওকে। এরপরে হচ্ছে এটা নিয়ন্ত্রণযোগ্য কিনা সেটা বিবেচনা করে সুপারিশ করতে হবে। অনেকে মনে করে চীনে এরকম পরীক্ষা করতে যে কোভিড-19 ছড়াই গেছে, তো এগুলো দেখতে হয় যে নিয়ন্ত্রণযোগ্য কিনা, বা আমার একটা ভাইরাস ছড়াই পড়ছে, সো এটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, এটা কতটা বিরূপ প্রভাব ফেলবে, এইসব দেখে হচ্ছে আমার ঝুঁকিটা নির্ধারণ করতে হয়, ওকে। তাহলে গবেষণাগারে আমরা কিভাবে নিরাপত্তা রাখবো, এটাও কিন্তু পরীক্ষা আসছিল, মানে একই প্রশ্নের মধ্যে আসছিল। তাহলে গবেষণাগারে মূলনীতি সুনির্দিষ্ট হইতে হবে, এদিক ওদিক করে কাজ করা যাবে না, সবাই একরকম কাজ করবে। দক্ষ অভিজ্ঞ গবেষক নিতে হবে অবশ্যই, ওদের তথ্য রক্ষণাবেক্ষণ করতে হবে, বাইরের কেউ যদি তথ্য পেয়ে যায় শত্রুতামূলকভাবে ওরা কোনো একটা মানে গড়বেল করে দিতে পারে। আর জাতীয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপত্তা বিধানসমূহ দেখতে হবে, সম্ভাব্য ঝুঁকিগুলো অনুসন্ধান করতে হবে। এটা খুবই আনইম্পর্টেন্ট, এর জন্য আমি জাস্ট একবার দেখাই গেলাম, একবার আসছিল মনে হয় কোনো কালে দিয়ে দিছিল। আর মাঠ পর্যায়ে নিরাপত্তা কি, ওই সেম বলে দিবা, বুঝছো, আগের নিরাপত্তা আর মাঠ পর্যায়ে নিরাপত্তা হচ্ছে সেম বলে দিবা, ক্লিয়ার। তাহলে এই গেল হচ্ছে আমাদের সিকিউ কেমন কি আসতে পারে এইটা নিয়ে। এবার একটু এমসিকিউতে আসি। এমসিকিউ কিন্তু আমাদের 80% ক্লিয়ার হয়ে গেছে, বাকি যেগুলো আছে এগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো এখন। দেখো এমসিকিউ আমি দাগাচ্ছি না, এখানে জাস্ট দেখাচ্ছি। এখানে দেখো, এখানে বলছে যে হাঙ্গেরীয় কৃষি প্রকৌশলী কার্ল এরিকি, ইনি হচ্ছে প্রথম বায়োটেকনোলজি শব্দটা ব্যবহার করেন। তাহলে এই কথাটা মাথায় রাখতে হবে, কার্ল আর বায়োটেকনোলজি এই দুইটা একই সাথে, ঠিক আছে, মনে রাখতে হবে। দেখো জীব প্রযুক্তি হচ্ছে তিন রকমের ধরে, ব্লু, গ্রিন আর হচ্ছে রেড। ব্লু মানে পানি, তো সমুদ্রের সাথে রিলেটেড। গ্রিন মানে হচ্ছে গাছ, সো কৃষির সাথে রিলেটেড। রেড দেখবা যে চিকিৎসকরা রেড ক্রস ব্যবহার করে, ঠিক আছে, অনেক অ্যাম্বুলেন্সে থাকে রেড ক্রস, সো এটা হাসপাতালের সাথে রিলেটেড, ঠিক আছে, তাহলে চিকিৎসা ক্ষেত্রের সাথে রিলেটেড। সো এইগুলা হচ্ছে দেখবা। এরপরে জীব প্রযুক্তি কি সংজ্ঞাটা পড়বা কর জন্য, হ্যাঁ ইম্পর্টেন্ট, সংজ্ঞাতে এই জিনিসটা ইম্পর্টেন্ট, মানবতার কল্যাণে, এই কথাটা লিখো না তোমরা, মানবতার কল্যাণে হইতে হবে কিন্তু। না হলে মনে করো আমি কারো একটা অস্ত্র দিলাম, ওই অস্ত্রের জন্য আমি যে জীব প্রযুক্তি ইউজ করলাম, ওইটা কিন্তু প্রযুক্তি হবে না তখন আর, বুঝছো, এই পারমাণবিক বোমা হয়ে যাবে পরে। দেখবা জীব প্রযুক্তির অবদান গুরুত্ব এগুলো পড়ছো তোমরা, ওই ইয়াতে যেগুলো পড়ছো না, জীব প্রযুক্তি রিকম্বিনেন্ট ডিএনএ যে টিস্যু কালচার, সব থেকে অল্প অল্প করে লিখে দিবা, এখানে একদমই আলাদা করে লেখা, তো এত কিছু মাথায় রাখার তো দরকার নেই, এমনিতেই আসে না। তারপরে হচ্ছে খতে যদি আসে এভাবে আলাদা করে লিখে দিবা, ওই রিকম্বিনেন্ট ডিএনএ টিস্যু কালচার থেকে, হ্যাঁ। টিস্যু কালচারে মোটামুটি আমরা পড়ছি। টিস্যু কালচার হচ্ছে টিস্যু কালচার একটা কথা মনে রাখবেন, টোটিপোটেন্সি কি, বিজ্ঞানী মর্গ্যান, ওই মর্গ্যান নামে বিজ্ঞানীর নাম দরকার নাই, তো উনি বলছিলেন যে গাছের যে কোনো অংশ নতুন একটা গাছকে জন্ম দিতে সক্ষম, ঠিক আছে, তো গাছের এই ক্ষমতাকে টোটিপোটেন্সি বলে। এই সেম জিনিস তোমরা আবার হাইড্রাতে পড়বা, দেখবা, ঠিক আছে। টিস্যু কালচারের জনককে, টিস্যুকে খাবার দেয় যে, সেই হচ্ছে হাবার, এটা মনে রাখবা। তাহলে হাবারল্যান্ড হচ্ছে টিস্যু কালচারের জনক, ওকে। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। টিস্যু কালচার গবেষণাগার, আমরা যে টিস্যু কালচার করি ওখানে কয়টা ঘর থাকা লাগবে, কক্ষ থাকা লাগবে, এটা দেখো, তিনটা কক্ষ থাকা লাগবে, একটা হচ্ছে তোমার মিডিয়াম প্রস্তুত করার জন্য, তাহলে আমি একটু কালার চেঞ্জ করি, একটা হচ্ছে মিডিয়াম প্রস্তুত, তারপরে হচ্ছে উদ্ভিদ পরিষ্কার করার জন্য, অটোক্লেভ করার জন্য একটা হচ্ছে ঘর, ঠিক আছে, মানে ওখানে সাধারণ কাজবাজ হবে। পরের ঘরটা হচ্ছে ইনোকুলেশন চেম্বার, যেখানে আমি ওই যে জীবাণুমুক্ত করলাম, যে এই যে দেখো কালচার উপযোগী অংশ জীবাণুমুক্ত করে কালচার ভেসেলে প্রবিষ্ট করানো হয়, মানে আমি হচ্ছে ওই যে যে পাতাটা নিয়েছিলাম ওই পাতাটা কালচার মিডিয়ার মধ্যে আমি রাখতেছি, এটা হচ্ছে আমার পরেরটা। আর এরপরে ওই যে দেখো আমরা যে 3000 থেকে 5000 লাক্স, 17 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা, 70 থেকে 75% আর্দ্রতা, এইটা মেনটেন করছিলাম একটা ঘরে ওই ক্যালাস বৃদ্ধির জন্য, এইটা হচ্ছে আমার 3 নাম্বার ঘর, ক্লিয়ার।
তাহলে এই ঘরগুলো হচ্ছে পড়তে হবে। শেষ, এখান থেকে আর কিছু লাগবে না, আমরা হচ্ছে মোটামুটি পড়ছি। টিস্যু কালচার এগুলো তো বই থেকেই পড়াইলাম। আচ্ছা, এগুলো সব পড়ছি আমরা। সামনে যাই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে জাস্ট জানবা জিএমও জিনিসটা কি। জিএমওর ফুল ফর্মটা জানবা। জিএমওর ফুল ফর্ম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, বা জিইও একই কথা, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। ঠিক আছে, এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমি যেগুলো তৈরি করতেছি এগুলোই হচ্ছে আমাদের জিএমও বা জিইও বা টিও। টিও মানে ট্রান্সজেনিক অর্গানিজম। ঠিক আছে, ট্রান্সজেনিক অর্গানিজম। ওকে, এরপরে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি নিয়ে কথাবার্তা আছে, এগুলো আমরা পড়ছি, এগুলো আমরা সব পড়ছি। এক্সট্রা কিছু থাকলে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখবা এই যে এই কালো বক্সের মধ্যে কিছু কথা আছে, এখান থেকে খুবই কম প্রশ্ন আসে, বলতে গেলে আসেই না। সো এই কারণে হচ্ছে আমরা পড়বো না। জাস্ট একটা জিনিস দেখো, এখানে আমাদের হচ্ছে এই যে রেস্ট্রিকশন এনজাইম যেটা আছে, এই রেস্ট্রিকশন এনজাইমকে বলা হয় হচ্ছে বায়োলজিক্যাল নাইফ। বায়োলজিক্যাল নাইফ বা আণবিক ছুরি, কারণ কেটে দিচ্ছে না এই কারণে বলা হয়। ক্লিয়ার? এই হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে আরো আসি। এখানে যে ছোট ছোট কিছু টপিক আছে এগুলো প্রয়োজন নাই। আচ্ছা, জিন ক্লোনিং। জিন ক্লোনিং জিনিসটা জাস্ট একটু বুঝে রাখবে যে জিন ক্লোনিং জিনিসটা কি। জিন ক্লোনিং হচ্ছে একটা জিনের একদম হুবহু আরেকটা কপি তৈরি করা, এইটাই হচ্ছে জিন ক্লোনিং। আমরা অন্য কোথাও কিন্তু এরকম কপি তৈরি করতাম না, টিস্যু কালচারে গাছের কপি তৈরি করতাম, বাট জিন ক্লোনিংয়ে আমরা তৈরি করা হচ্ছে জিনের কপি। ঠিক আছে, এই জিন ক্লোনিংয়ের প্রকারভেদটা পড়তে হবে। জিন ক্লোনিং হচ্ছে আমাদের দুই প্রকার, একটা দুই না, অনেক রকমের প্রকার আছে, এখানে দুইটা নিয়ে আলোচনা করছে আর কি, ডিএনএ ক্লোনিং আর হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ঠিক আছে, তো ডিএনএ ক্লোনিং যেটা হচ্ছে আমরা ডিএনএটাকে আমরা ক্লোন করলাম, রিপ্রোডাক্টিভ ক্লোনিং হচ্ছে আমরা সম্পূর্ণ একটা প্রাণীকে ক্লোন করে ফেলছি। ঠিক আছে, মনে করো ডলি নামের একটা ভেড়া আছে, একে প্রথম ক্লোন করা হয়েছিল, এখন মানুষেরও ক্লোন করা হয়। ঠিক আছে, বাংলাদেশেও টেস্ট টিউব বেবি আছে, ওগুলো ক্লোনিং এর মাধ্যমে তৈরি করা হয়। যাই হোক, তো এখন হচ্ছে ডলি নামের ভেড়াটা কি করে হয়েছে, প্রথমে একজনের প্রথম যে ভেড়াটা ওখান থেকে নিউক্লিয়াস নেওয়া হয়েছে, সেকেন্ড আরেকটা ভেড়া থেকে সাইটোপ্লাজম নেওয়া হয়েছে, ওই দুটাকে ফিউজ করে তৃতীয় একটা ভেড়ার জরায়ুতে স্থাপন করা হয়েছে। যে বিষয়টা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্লোনিং। তো তখন ওই তৃতীয় ভেড়ার জরায়ুতে যে বাচ্চাটা হলো, বাচ্চাটার নাম দিয়েছে ডলি। ওই ভেড়ার বাচ্চাটার বৈশিষ্ট্য পুরা প্রথম ভেড়ার মতো হয়েছে, কারণ কি প্রথম ভেড়ার নিউক্লিয়াসটা নেওয়া হয়েছিল এই কারণে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ ক্লোনিং। হ্যাঁ, এইটার মাধ্যমে একটা কথা আছে পলিমারেজ চেইন রিয়াকশন। ঠিক আছে, এই ক্লোনিং এরই একটা প্রসেস হচ্ছে চেইন রিয়াকশন, মানে একের পর এক রিয়াকশন হতে থাকে। মনে করো 10 মিনিটের মধ্যে কয়েক লক্ষ পরিমাণে তোমার কাঙ্ক্ষিত জিন তৈরি হয়ে যাবে। তো মনে করো এই পিসিআর ব্যবহার করা হয় হচ্ছে কোনো ভাইরাস শনাক্তকরণে। কোভিড ভাইরাস যখন হয়েছিল, নাক থেকে হচ্ছে সোয়াব নিত, সোয়াব নিয়ে বলে না, আরটিপিসিআর করতো, সোয়াব নিত না, নাক থেকে নিয়ে এখানে তো তোমার অল্প পরিমাণে কোভিড আছে, ওটাকে তো আর শনাক্ত করা যায় না, ওর কি করতো পিসিআর মেশিনে দিত। পিসিআর মেশিনে দিলে ওই অল্প পরিমাণ কোভিড ভাইরাসের অনেকগুলো কপি তৈরি হয়ে যেত, পরে ওটা শনাক্ত করা যেত। বোঝা গেছে? তো এইটা হচ্ছে আমাদের ক্লোনিং আর কি। আর পিসিআর, হ্যাঁ, পিসিআর পুনরূপ পড়বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এইবার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির যে গুরুত্ব পড়ছি, সব পড়ছি আমরা। আচ্ছা, জিএমও কি কেন দরকার নেই? বাংলাদেশের প্রথম জিএম খাদ্য ফসল, এখান থেকে প্রশ্ন আসে। তাহলে বাংলাদেশের প্রথম জিএম খাদ্য ফসল ওই বিটি বেগুন। ঠিক আছে, তাহলে বেগুন হচ্ছে বাংলাদেশে প্রথম আসছে, এটা মাথায় রাখবা। বিটি বেগুন কোথা দিয়ে তৈরি করা হয়েছিল তো পারো, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। হ্যাঁ, এটা তো অবশ্যই মনে থাকবে। চিকিৎসা বিজ্ঞানে কেন, এগুলো তো পড়ছি। ইনসুলিন পড়লাম আমরা, ইনসুলিনের একটু গঠনটা পড়বা। ইনসুলিনটা কোথা থেকে খরিত হয়? নর্মালি আমাদের বিটা কোষ থেকে, প্যানক্রিয়াস থাকে না, অগ্নাশয়, অগ্নাশয় বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন আসে। কি করে? আমাদের গ্লুকোজ লেভেলটাকে কমায় রাখে। কোনো কারণে যদি ইনসুলিন কম তৈরি হয় বা ইনসুলিন আমাদের শরীরে কাজ না করতে পারে, গ্লুকোজ লেভেলটা আমার রক্তে বেড়ে যাবে, তাই না? ডায়াবেটিস দেখা যাবে, তখন ডায়াবেটিস হয়। এইটাই। তো ইনসুলিনটা দেখতে কেমন? ইনসুলিনের দুইটা চেইন থাকে, প্রথম চেইনে 21টা অ্যামাইনো অ্যাসিড থাকে, পরের চেইনে থাকে 30টা, মানে টোটাল 51টা অ্যামাইনো অ্যাসিড। এই 51টা অ্যামাইনো অ্যাসিড মোট 3টা ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে। দেখো, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই মোট 3টা ডাইসালফাইড বন্ড দিয়ে এরা পরস্পরের সাথে যুক্ত আছে। এইটুকু জানা লাগবে এমসিকিউর জন্য, এর গঠনটা কি। ঠিক আছে, এখানে দেখবা অনেক কিছু আছে, ওই যে আণবিক সংকেত, আণবিক ভর, হাবিজাবি লাগে না এগুলো। আচ্ছা, এগুলো পড়ছি আমরা, এগুলো সব পড়ছি। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির জন্য কি কি ওষুধ তৈরি করা হয়, ওষুধ কিছু পড়ছি। দেখো, ইনসুলিন, ইন্টারফেরন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এগুলো আমরা পড়ছি, তাই তো? আরও কিছু আছে, যেরকম সেরাম অ্যালবিউমিন, এটা সার্জারিতে ইউজ করা হয়, শল্য চিকিৎসা মানে সার্জারি।
র্যাবিস ভাইরাস, অবশ্যই জলাতঙ্কের চিকিৎসা ইউজ করা হয়, র্যাবিসের জন্য জলাতঙ্ক হয় জানো। হিউম্যান ফ্যাক্টর 4, এটা তৈরি করা হয় হিমোফিলিয়ার চিকিৎসায়, হিউম্যান হিমোফিলিয়া। সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন হচ্ছে আমাদের, সোমাটো মানে বডি, স্ট্যাট থামায় দেওয়া, মানে বডির গ্রোথটাকে থামায় দেয়। তো এই সোমাটোস্ট্যাটিন না, এটা সোমাটোস্ট্যানিন, এইটা হচ্ছে বামনত্ব চিকিৎসায়, ঠিক আছে, ডোয়ার্ফিজম বা বামনত্ব চিকিৎসা এটা ইউজ করা হয়। ইউরোকাইনেস রক্ত সংবহন জটিলতায়, এটা মনে রাখার দরকার নেই। লিম্ফোকাইন হচ্ছে ইমিউন কার্যকারিতায়, আমরা বলছিলাম লিম্ফোসাইট ইমিউনের সাথে জড়িত, সো লিম্ফোকাইন হচ্ছে ইমিউনের জন্য। এরপরে ওই যে ইন্টারফেরন আছে, এগুলো তো পড়লামই আমরা, ঠিক আছে, এখান থেকে আর কিছু দরকার নেই। তাহলে জীব প্রযুক্তি, জিনোম সিকোয়েন্সিং পড়ছি আমরা, জিনোম সিকোয়েন্সিং, এই জিনোম সিকোয়েন্সিং এ একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে জিনোম সিকোয়েন্সের প্রবর্তকে স্যাঙ্গার, স্যাঙ্গার হচ্ছে জিনোম সিকোয়েন্সের প্রবর্তক। বাংলাদেশেরটা বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশে পার্টের যে জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্সিং এটা করছিলেন ডক্টর মাকসুদুল আলম। এইটা পৃথিবীতে প্রথম পার্টের জীবন রহস্য উন্মোচন। এর ফলে কি হয়েছে, বিভিন্ন রকম পার্ট উদ্ভাবন করা গেছে। বাংলাদেশে এমনিতে পার্টের অনেক দাম, তাই না, কারণ হচ্ছে পার্ট দিয়ে আমরা কাপড় তৈরি করতে পারি, অনেক কিছু তৈরি করতে পারি, যাই হোক। ওকে, তো এইটা এখান থেকে পড়তে হবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা কি, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আমাদের যেরকম একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে না, তো জিনোম সিকোয়েন্স করার পর এগুলোকে সাজাইলেও একটা একটা প্যাটার্ন পাওয়া যায়, প্যাটার্নটাকে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বলে, ঠিক আছে, ওটা আবার আঙুল সম্পর্কিত কিছু না। ক্লিয়ার? এটা ইম্পর্টেন্ট না, এর জন্য আমি বলতেছি না। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রোফাইলিং এগুলো দরকার নেই। আচ্ছা, আচ্ছা শেষ নাকি? জীবন নিরাপত্তা এগুলো পড়ছি আমরা, ওকে শেষ। তাহলে আমাদের এই ছিল হচ্ছে আমাদের টোটাল, আমি শুরুর পেজে যাই। আচ্ছা, তাহলে আমাদের টোটাল যত পড়াশোনা ছিল সব ছিল হচ্ছে এর মধ্যে জীব প্রযুক্তি। আমরা জীব প্রযুক্তি তাহলে শেষ করে ফেললাম। এখন তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট বক্সে করবা, এত রাত্রে কেউ দেখতেছো না, তোমরা হচ্ছে যখন ইউটিউবে দেওয়া হবে তোমরা ইউটিউবে কমেন্ট বক্সে করতে পারো, আবার হচ্ছে আমাদের যে গ্রুপ আছে মেসেঞ্জার দেখার পরে ওখানে প্রশ্ন করতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি আজকে এই পর্যন্তই থাক। আমাদের জীব প্রযুক্তি থেকে কোন কোন সিকিউ আসে আমরা শিখে ফেলছি, জীব প্রযুক্তি থেকে কি কেমন ধরনের এমসিকিউ আসতে পারে আমরা জেনে গেছি, ঠিক আছে। আশা করি এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা হবে না। বাড়ি বসে জাস্ট হচ্ছে একবার এই সিকিউগুলো টেস্ট পেপার থেকে দেখে নাও, এমসিকিউগুলো দেখে ফেলো, ঠিক আছে, তাহলে তোমাদের জন্য উপকার হবে। আর অবশ্যই বাসায় বসে একটা পরীক্ষা দিবা। আমরা এখানে ফ্রি ক্লাসগুলো নেওয়ার পর তোমাদের জন্য একটা ফ্রি এক্সামেরও ব্যবস্থা করব, এই 6টা যে ক্লাস নিলাম 6টা ক্লাসের উপর। তাহলে আজকে এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস হবে তোমাদের অণুজীবের উপর, শাহরিয়ার তানভীর জয় ভাই নেবেন। আমার সাথে হয়তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর সামনে ঈদ আসতেছে, কেনাকাটা করো, ঠিক আছে। ঈদের আগে হয়তো তোমাদের সাথে আমি আর কোনো লাইভ ক্লাস নিব না। তো অগ্রিম ঈদ মুবারক জানাই সবাইকে। আজ এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।